18 বছর আগে হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পাওয়ার সব চেষ্টা ব্যর্থ হলে অসহায় এক বাবা শেষ পর্যন্ত আদালতের সামনেই নিজের জীবন দিয়ে দেয়। সবাই ভেবেছিল সেখানেই হয়তো তার লড়াই শেষ হয়ে গেছে, কিন্তু কেউ জানতো না বাবার এমন আত্মত্যাগে বের হতে চলেছে এমন এক ভয়ঙ্কর সত্য, যার সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতা, ষড়যন্ত্র আর বছরের পর বছর চাপা পড়ে থাকা পাপ। একের পর এক প্রমাণ সামনে আসতে থাকলেও যাকে সবচেয়ে বেশি এই কেসে প্রয়োজন, সেই মেয়েটাই যেন পৃথিবী থেকে একদম উধাও হয়ে গেছে। সবার মনে তখন একটাই প্রশ্ন, সামিরা কি সত্যিই বেঁচে আছে, নাকি চিরতরে অন্ধকারে তাকে মিলিয়ে দেওয়া হয়েছে? আর যদি সে বেঁচেই থাকে, তবে কেন সে সামনে আসছে না? এমনই শ্বাসরুদ্ধকর এক আদালতের লড়াই, একের পর এক চমকে দেওয়া টুইস্ট আর মিস্ট্রিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ অবজেকশন মাই লর্ড। কোর্ট চত্বরে প্রতিদিনের মতোই সবাই যার যার মতো ব্যস্ত। এত আইনজীবী, মক্কেল আর মানুষের ভিড়ের মাঝেই একটা গাছের নিচে চুপচাপ বসে আছে বৃদ্ধ নারায়ণ। সামনে এক উকিল তার ছোট্ট মেয়েকে আদর করে খাওয়াচ্ছে। দৃশ্যটা দেখতেই নারায়ণের চোখে কেমন যেন একটা শূন্যতা ফুটে ওঠে। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে উঠে একটা জারকিন হাতে নিয়ে হাইকোর্টের মূল ভবনের সামনে চলে আসে। আশেপাশে সবাই তখনও নিজেদের কাজেই ব্যস্ত। হঠাৎই সে জারকিনের ঢাকনা খুলে মাথায় তেল ঢালতে শুরু করে। চারপাশের মানুষ হতবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পকেট থেকে দেশলাই বের করে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর সবার সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে। যন্ত্রণায় চিৎকার করতে থাকলেও কেউ তার কাছে যাওয়ার সাহস পায় না। কেউ দূরে দাঁড়িয়ে ভিডিও করছে, কেউ আবার ফাইল দিয়ে আগুন নেভানোর বৃথা চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত সবার সামনে আগুনে পুড়ে মাটিতে লুটিয়ে পড়ে নারায়ণ। এরই মধ্যে হাইকোর্টে এসে পৌঁছায় প্রভাবশালী উকিল বিশ্বনাথ। গাড়ি থেকে নামতেই তার জুনিয়রদের দল তাকে ঘিরে অফিসের দিকে আসে। ঠিক তখনই নতুন ইন্টার্নি উকিল মেধা বিশ্বনাথের সাথে দেখা করতে আসলে চেম্বারে ঢুকেই বিশ্বনাথ জুনিয়রদের তৈরি করা একটা পিটিশন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। হঠাৎ সে খেয়াল করে একই ব্যক্তিকে এক জায়গায় মহিলা আর অন্য জায়গায় পুরুষ লেখা হয়েছে। রেগে জিজ্ঞেস করে এটা কে বানিয়েছে। এক জুনিয়র ভয়ে ভয়ে জানায় সে এআই ব্যবহার করে ড্রাফটটা তৈরি করেছে। ব্যাস, বিশ্বনাথ ভীষণ রেগে তাকে তখনই চাকরি থেকে বের করে দেয়। ছেলেটা অনেক অনুরোধ করলেও বিশ্বনাথ জিজ্ঞেস করে, বলতো 500 পাতার একটা কেস ফাইলে যদি মাত্র একটা পৃষ্ঠা হারিয়ে যায়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন পৃষ্ঠা হারিয়েছে? জুনিয়র বলে নিশ্চয়ই প্রমাণের পৃষ্ঠা, কিন্তু উত্তরটা ভুল হওয়ায় তাকে তখনই বের হতে বলে। তখনই পাশে দাঁড়িয়ে থাকা মেধা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে প্রথম পৃষ্ঠা, কারণ পুরো কেসের পরিচয় আর সারসংক্ষেপ সেখানেই থাকে। সেটা না থাকলে বাকি 499 পৃষ্ঠা বোঝাই কঠিন হয়ে যায়। উত্তরটা শুনে বিশ্বনাথ খুশি হয়ে তার রেফারেন্স লেটার চায়। মেধা জানায় সেটা দিয়েছে পরশুরাম বিএবিএল। নামটা শুনেই বিশ্বনাথ হেসে বলে এত জ্ঞান থাকলেও পরশুরাম আজও শুধুমাত্র নোটারি হয়ে আছে। মেধা অবশ্য তার স্যারের প্রশংসা করতে থাকে, কিন্তু বিশ্বনাথ উল্টা তাকে বাস্তবতার জ্ঞান আর একটা খামে কিছু টাকা দিয়ে বিদায় করে দেয়। বিশ্বনাথের অফিস থেকে বেরিয়ে সিঁড়ি থেকে নামতেই মেধার দেখা হয়ে যায় কলেজের সিনিয়র আদিত্যর সাথে। এখন সে বিশ্বনাথের জুনিয়র হিসেবে কাজ করছে। মেধাকে দেখেই সে কটাক্ষ করে বলে সিনিয়রকে দেখেও সালাম দিচ্ছ না? তারপরে আবার বিশ্বনাথের কাছে রিজেক্ট হওয়া নিয়ে খোঁচা মেরে বলে কলেজে এসে বলেছিল এই অহংকার নিয়ে আইন পেশায় টিকে থাকা যাবে না। নিজের পরিচয় দিতে গিয়ে গর্ব করে বলে সে এখন দ্য গ্রেট বিশ্বনাথের জুনিয়র। সব শুনেও মেধা মাথা ঠান্ডা রাখে, শুধুমাত্র এইটুকুই বলে যে অহংকার বেশি ভালো না। তারপর আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কোর্টের বারান্দার নিচে ছোট্ট টাইপরাইটারের টেবিল পরিষ্কার করছে নোটারি পরশুরাম। চাকচিক্য বলতে এখানে কিছুই নেই। সাধারণ মানুষের কাগজপত্র টাইপ আর নোটারির কাজ করেই তার দিন কাটে। মেধা থেকে খুঁজতে খুঁজতে সেখানেই আসে। ঠিক তখনই এক চাওয়ালা ছেলে এসে আগের বকেয়া টাকা চাইতেই পরশুরাম এক নিঃশ্বাসে তার পুরো মাসের হিসাব বলে দেয়। ছেলেটা বলে পাওনা তো 390 টাকা, কিন্তু পরশুরাম শান্তভাবে প্রমাণ করে দেয় আসল হিসাব হবে 309 টাকা। তার এই অসাধারণ স্মৃতিশক্তি দেখে সবাই অবাক হয়ে তাকায়। মেধা বলে সে ঠিক করেছে সে এখন থেকে পরশুরামের জুনিয়র হয়ে কাজ শিখবে, কিন্তু পরশুরাম হাসি মুখে জানিয়ে দেয় তার কাছে আসলে শুধুমাত্র টাইপিং আর কাগজপত্রের কাজই শেখা যাবে। বড় বড় কেস বা মোটা বেতন সেগুলোর কোনো আশাই সে দিতে পারবে না। নন্দু নামের এক উকিল তখন এক বয়স্ক কৃষককে দেখিয়ে বলে জমি অধিগ্রহণের একটা কাগজে সিল করানো দরকার ছিল। নন্দী বলে 1894 সালের ল্যান্ড একুইজিশন অ্যাক্ট অনুযায়ী সরকার কারখানার জন্য আমার জমি নিয়ে নিয়েছে, তাই এই কেসে জেতার কোনো সুযোগই নেই। কিন্তু পরশুরাম সঙ্গে সঙ্গেই তাকে থামিয়ে বলে ওই আইন এখন আর আগের মতো নেই।
2013 সালে নতুন আইনে জমির মালিকের সম্মতি ছাড়া জোর করে জমি অধিগ্রহণ করা যায় না, প্রয়োজনে সরকারের বিরুদ্ধেও মামলা করা যাবে। এত সুন্দর করে পুরো আইনটা বোঝাতেই কৃষকের চোখ ভিজে ওঠে, কারণ ওটাই তার একমাত্র সম্বল। সে হাত জোর করে বলে, স্যার আপনি আমার কেসটা লড়ুন। কিন্তু পরশুরাম শান্তভাবে জানিয়ে দেয় সে শুধুমাত্র নোটারির কাজই করে, কোর্টে কোনো মামলা লড়ে না। বারবার অনুরোধ করলেও সে কোনোভাবেই রাজি হয় না। মেধা বেশ কৌতূহলী হয়ে বলে, আইনের এত জ্ঞান থাকা সত্ত্বেও আপনি নিজেকে আটকে রাখছেন কেন? কথাটা শুনেই পরশুরাম বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরশুরাম যেতেই মেধা পাশের এক উকিলের কাছে জানতে চাইলে সে জানায় সমস্যা কোনো কেসে নয়, সমস্যা হলো ওই ব্লক এতে, অর্থাৎ হাইকোর্টের মূল ভবনে। পরশুরাম শপথ করেছে সে জীবনে আর কখনো সেই ভবনের ভেতরে পা রাখবে না, তাই বাইরে বসে নোটারির কাজ করে দিন কাটাচ্ছে। পরশুরাম বাড়ি ফিরতেই তার ছেলে খুব রেগে ল কলেজ থেকে ফিরে এসে বলে সে আর ল পড়বে না, কারণ সে তার বাবার মতো ব্যর্থ উকিল হতে চায় না। এই কথায় কষ্ট পেয়ে পরশুরাম রাতে বাড়ির ছাদে একাই দাঁড়িয়েছিল। তখনই তার মেয়ে কীর্তি এসে বাবাকে জড়িয়ে ধরে। কথায় কথায় জানা যায় পরশুরামের সামান্য আয়ের টাকা দিয়ে সংসার কোনো রকমে টেনে টুনে চলছে। ছেলেও বাবাকে সুযোগ পেলেই ব্যর্থ উকিল বলে অপমান করে। এসব মনে করেই পরশুরাম কষ্ট ভরা হাসি দিয়ে বলে নিজের সন্তানের মুখে যখন বাবা ব্যর্থ এই কথাটা শোনা হয় তখন সেই কষ্টকে ভাষায় বোঝানো যায় না। পরের দিন সকালে পরশুরাম স্কুটার নিয়ে কোর্টে আসতেই অল্পের জন্য বিশ্বনাথের বিলাসবহুল গাড়ির সাথে তার ধাক্কা লাগা থেকে বেঁচে যায়। বিশ্বনাথ কাছ নামিয়ে মুচকি হেসে টিটকারি করে বলে 20 বছর পরও দেখছি তুমি এক জায়গাতেই দাঁড়িয়ে আছো। পরশুরামও হেসে কথাটা এড়িয়ে যায়। এদিকে চায়ের দোকানের পাশে দুই ইউটিউবার নিজেদের সাফল্য নিয়ে দারুণ খুশি। তারা বলা বলি করছে গত সপ্তাহে নারায়ণকে নিজেকে শেষ করার ভিডিও আপলোড করার পর তাদের 1 মিলিয়ন ভিউ হয়েছে। এবার আরো ভিউ পাওয়ার জন্য তারা এখন মিথ্যা থাম্বনেইল বানাবে যেন সবাই ক্লিক করতে বাধ্য হয়। এসব শুনেই মেধার মাথা গরম হয়ে যায়। সে রাগের মাথায় চায়ের গ্লাস ছুঁড়ে মারে। একজন তেড়ে আসতেই পরশুরাম দ্রুত এসে দুজনকে আলাদা করে পরিস্থিতি শান্ত করে। মেধাকে কোন রকমের সাইডে আনতেই মেধা বেশ বিরক্ত নিয়ে পরশুরামকে বলে কয়েক সপ্তাহ ধরে ওই বৃদ্ধ মানুষটা সাহায্যের জন্য সবার দরজায় ঘুরেছে, কাকুতি মিনতি করেছে, আপনি সব জানতেন তবুও কিছুই করেননি। যদি সেদিন তার কেসটা নিতেন হয়তো আজ সে বেঁচে থাকতো। এটা আসলে নিজেকে শেষ করার কেস না, এটা আপনাদের মতো উকিলদের অবহেলার কারণে ঘটে যাওয়া একটা খুন। প্রতিটা কথা যেন পরশুরামের বুকের ভেতরে গিয়ে কাঁটার মতো আঘাত করে। সে চুপচাপ গান্ধীর মূর্তির দিকেই তাকিয়ে থাকে, তারপর নিজের ঘরে ফিরে একা বসে ভাবতে থাকে। তার কানে বারবার ভেসে আসে নারায়ণের অসহায় কণ্ঠ, একবার শুধু তার মেয়েকে খুঁজে দেওয়ার আকুতি, আর মেধার তীব্র অভিযোগ এবং তার ছেলের চোখে একজন ব্যর্থ বাবা হয়ে থাকা। এক পর্যায়ে পরশুরাম আর নিজেকে আটকাতে না পেরে টাইপরাইটারে বসে নারায়ণের মৃত্যুর বিচার চেয়ে একটা জনস্বার্থের মামলা টাইপ করতে শুরু করে। কাগজটা শেষ করেই সোজা হাইকোর্টের রেজিস্ট্রেশন কাউন্টারে এসে জমা দিয়ে দেয়। সেখানে দায়িত্বে থাকা কর্মকর্তা অবাক হয়ে জিজ্ঞেস করে এই পিটিশনের উকিলকে, কারণ সে গত 20 বছরে পরশুরামকে কখনোই এখানে দেখেনি। পরশুরাম এবার পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে আমি নিজেই, আর মেধা আমার সহ আইনজীবী হিসাবে থাকবে। কথাটা শুনেই মেধা এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়, তারপর তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। পরশুরাম নিজের কালো কোটটা শক্ত করে গায়ে চাপিয়ে নেয়। অনেক বছর পর সে আবারও আদালতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এবার কি তাহলে নারায়ণ সত্যিই ন্যায় পাবে? গল্প চলে আসে অতীতে। পরশুরাম টাইপরাইটারে ব্যস্ত হয়ে কাজ করছে, ঠিক তখনই হাতে একটা পুরনো কাপড়ের থলি নিয়ে দৌড়ে আসে বিধ্বস্ত চেহারার বৃদ্ধ নারায়ণ। সে হাঁপাতে হাঁপাতে বলে স্যার একটা পিটিশন টাইপ করে দিন, খুবই দরকার। পরশুরাম তখন অন্য কাজে ব্যস্ত থাকায় একটু অপেক্ষা করতে বলে, কিন্তু নারায়ণ কাঁদো কাঁদো গলায় অনুরোধ করতেই থাকে দয়া করে আগে আমার কাজটা করেন, আপনার অনেক ভালো হবে। পরশুরাম তখন পাশের টেবিলে বসা উকিল রাজশেখরকে ডেকে বলে ওনার পিটিশনটা টাইপ করে দিন তো। রাজশেখর নারায়ণকে বসিয়ে তার নাম, বয়স আর সমস্যার কথা জানতে চায়। নারায়ণ ভাঙা কণ্ঠে জানায় তার নাম নারায়ণ, বয়স 52। কাপা কাপা গলায় বলে আমার 21 বছরের মেয়েটাকে জোর করে তুলে নিয়ে গেছে। কথাটা শুনেই পরশুরামের হাত থেমে যায়। সে নিজের কাজ করতে করতেই সব শুনতে থাকে। নারায়ণ জানায় তার মেয়ে সামিরা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। প্রতিদিন রাত 11টায় সে লিঙ্গমপল্লী ক্রস রোডের পুরোনো বিল্ডিং এর সামনে কোম্পানির গাড়ি মেয়েকে নামাতেই সে তাকে নিয়ে বাড়ি ফিরত। কিন্তু সেদিন হঠাৎ 4-5 জন লোক জোর করে সামিরাকে একটা সাদা গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। রাজশেখর গাড়ির নম্বর জানতে চাইলে নারায়ণ বলে পুরো নম্বর তো মনে নেই, শুধুমাত্র শেষের 4টা সংখ্যা মনে আছে, 0405।
05। এটা শুনতেই রাজশেখর বিরক্ত হয়ে বলে, শুধুমাত্র 4টা সংখ্যা দিয়ে কোনো গাড়ি খুঁজে বের করা সম্ভব না। গল্প চলে আসে বর্তমানে। পরশুরাম আর মেধা সোজা হাসপাতালের মর্গে আসতেই মেধা এক কর্মচারীকে জিজ্ঞেস করে হাইকোর্টে নিজেকে শেষ করা নারায়ণের লাশটা কোথায়। লোকটা জানায় কেউ লাশের দাবি করতে আসেনি, পরে হাইকোর্ট পুলিশ এসে নিয়ে গেছে। পরশুরাম জানতে চায় লাশের সঙ্গে কোনো মোবাইল বা ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গিয়েছিল। কর্মচারী জানায় আগুনের শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সেখান থেকে তারা হাইকোর্ট পুলিশ স্টেশনে আসে, কিন্তু সেখানকার পুলিশও দায় এড়িয়ে বলে তারা শুধুমাত্র লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে, এরপর সব দায়িত্ব অন্য থানার। পুলিশের এমন উদাসীন উত্তর শুনে মেধা বেশ রেগে যায়, কিন্তু পরশুরাম তাকে শান্ত করে বলে এখানে সময় নষ্ট করে লাভ নেই, এবার আমাদের ভবানীনগর থানায় যেতে হবে। ভবানীনগর থানায় আসতেই দেখে সাব ইন্সপেক্টর রমন নিশ্চিন্তে চা পান করছে। পরশুরাম নারায়ণের পোস্টমর্টম রিপোর্ট, পঞ্চনামা আর মেডিকেল নথি দেখতে চেয়ে এটাও জানতে চায় যে নারায়ণের নিখোঁজ মেয়ের অভিযোগের কপি কোথায় এবং অজ্ঞাত লাশের জন্য নিয়ম অনুযায়ী কোন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কিনা। এতগুলো প্রশ্ন একসাথে শুনে রমন বেশ ঘাবড়ে যায়। বাইরে বেরিয়ে সঙ্গে সঙ্গেই সিআই দামোদরকে কল করে সব জানায়। ফোনের ওপাশ থেকে দামোদর স্পষ্ট ভাষায় বলে দেয় ওদের কোনো তথ্য দিবে না, যেভাবেই হোক বিদায় করে দাও। যেন এই সামিরার গায়েব হওয়ার পিছনে কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। রমন ফিরে এসে বলে ইন্সপেক্টর আজ আসবে না, তারা যেন পরের দিন আসে। কিন্তু পরশুরাম শান্তভাবেই বলে কোনো সমস্যা নেই, আমরা অপেক্ষা করব। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও দুজনের কেউই ওঠে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সিআই দামোদর থানায় আসে। চেম্বারে বসে জিজ্ঞেস করে আপনাদের কি সমস্যা। মেধা নারায়ণের নিজেকে শেষ করার মামলা তদন্তের কাগজপত্র চাইতেই দামোদর ঠান্ডা কণ্ঠে বলে আপনারা যাকে নারায়ণ বলছেন আমাদের কাছে সে অজ্ঞাত পরিচয়ের লাশ। পরিচয়ের প্রমাণ না হওয়া পর্যন্ত আইনের চোখে সে বেওয়ারিশ। পরশুরাম রেগে জিজ্ঞেস করে তাহলে নিয়ম অনুযায়ী তার ডিএনএ নমুনা সংরক্ষণ করেছিলেন। দামোদর বলে শরীর পুরো পুড়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। পরশুরাম এবার আরো রেগে বলে নিজেকে শেষ করার 1 সপ্তাহ আগে ওই মানুষটাই তার মেয়ে অপহরণের অভিযোগ নিয়ে এই থানায় এসেছিল। সেই অভিযোগের কি কোনো ব্যবস্থা নিয়েছিলেন? দামোদর সঙ্গে সঙ্গে অস্বীকার করে বলে এমন কেউ কখনো থানায় আসেইনি। মেধার প্রতিবাদ করতেই দামোদর প্রমাণ চাইতে শুরু করে। তখন পরশুরাম শান্ত কণ্ঠে বলে থানার ঠিক উল্টো দিকের দোকানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, আর পাশের মোড়ে আরেকটা। 1 সপ্তাহ আগের ফুটেজ বের করতেই জানা যাবে নারায়ণ এই থানায় এসেছিল কিনা। চাইলে আমি নিজেই সেই ফুটেজ নিয়ে আসতে পারি। পরশুরাম সিসিটিভির কথা বলতেই এসআই রমন হঠাৎ চমকে ওঠে। সে তাড়াতাড়ি দামোদরকে বলে স্যার মনে পড়েছে 10 দিন আগে সত্যি ওই লোক এসেছিল। পরিস্থিতি বুঝে দামোদর সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বলে হ্যাঁ এসেছিল ঠিকই, কিন্তু লোকটা উল্টাপাল্টা বলছিল, অভিযোগ নেওয়ার মতো কিছুই ছিল না। আসলে সেই রাতে নারায়ণ কান্না করতে করতে থানায় ঢুকে চিৎকার করে বলে আমার মেয়েকে আমার চোখের সামনে সাদা গাড়িতে করে তুলে নিয়ে গেছে, দয়া করে বাঁচান। রামান বিস্তারিত জানতে চাইতেই মানসিকভাবে বিপর্যস্ত নারায়ণ নিজের মেয়ের জন্য কেনা একটা মাটির পুতুলের কথা বলতে শুরু করে। কথাগুলো এলোমেলো মনে হলেই রামান তাকে পাগল ভেবে নেয়। তাই সে বিরক্ত হয়ে কনস্টেবলদেরকে দিয়ে লোকটাকে বাইরে বের করিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই পুলিশ তাকে টেনে হিচড়ে থানার বাইরে ফেলে দেয়। দামোদর নির্বিকার হয়ে বলে সে নিজের কথাই ঠিকমতো বলতে পারে না, তার অভিযোগ আমরা কিভাবে নিতাম। এখন লোকটা মারা গেছে বলে আমাদেরকে দোষ দিচ্ছেন। সব শুনে পরশুরাম বুঝে যায় নিজেদের অবহেলা আড়াল করতেই পুলিশ এখন মিথ্যা বলছে। তাই আর কোনো কথা না বলেই মেধাকে নিয়ে থানা থেকে বেরিয়ে আসে। তারা চলে যেতেই রমন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে কাল কোর্টে কোনো সমস্যা হবে না তো? দামোদর নিশ্চিন্তে হেসে বলে ওদের হাতে কোনো প্রমাণ নেই, একদিনে কিছু জোগাড় করতে পারবে না, কোর্ট নিজেই এই কেস খারিজ করে দেবে। গাড়িতে উঠতেই মেধা বলে কালই শুনানি, অথচ আমাদের হাতে কোনো শক্ত প্রমাণ নেই যে পুলিশের অবহেলার কারণেই নারায়ণ শেষ পর্যন্ত নিজেকে শেষ করতে বাধ্য হয়েছে। এই বিষয়টা কোর্টে তুলে ধরলে কেসটা আরো শক্তিশালী হবে। পরশুরাম মাথা নেড়ে বলে ঠিকই বলেছ, কিন্তু তার আগে প্রমাণ করতে হবে থানায় আসার লোকটাই নারায়ণ ছিল। বলেই মেধাকে থানার উল্টা পাশের দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে বলে, অন্তত সবাই যেন জানতে পারে নারায়ণ দেখতে কেমন ছিল। রাতে গাড়িতে বসে মেধা সেই ফুটেজ দেখতে থাকে। সেখানে স্পষ্ট দেখা যায় হাতে কাপড়ের থলি নিয়ে নারায়ণ থানার দিকে হেঁটে যাচ্ছে। মেধা ফুটেজ থেকে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখে এই মানুষটিকে চিনতে সাহায্য করুন, আপনার একটি তথ্য হয়তো একজনের জীবনে সত্যি প্রকাশ করবে। নিচে যোগাযোগ নম্বরও দিয়ে দেয়। এদিকে পরশুরাম বাড়িতে সেই ফুটেজ জুম করতেই তার চোখ আটকে যায় নারায়ণের কাপড়ের থলি আর জামার ভাঁজের দিকে। মুহূর্তের মধ্যেই সে যেন একটা লিড পেয়ে যায় আর
এক সেকেন্ডও দেরি না করে স্কুটার নিয়ে ওই রাতে হাইকোর্টে ছুটে আসে। তাকে দেখে দারোয়ান হতবাক হয়ে জিজ্ঞেস করে, এত রাতে এখানে কেন? কিন্তু পরশুরাম কোনো উত্তর না দিয়েই সোজা চলে আসে সেই গাছের কাছে যেখানে মৃত্যুর দিন নারায়ণ বসেছিল। পরশুরাম মূর্তির পাশে ঝোপঝাড় আর শুকনো পাতার নিচে হন্যে হয়ে খুঁজতে খুঁজতেই হঠাৎই একটা কাপড়ের পুটলি চলে আসে। সেটা খুলতেই ভেতর থেকে বের হয় ভাঁজ করা একটা পিটিশন। রাস্তায় আলোয় দাঁড়িয়ে সেটা পড়তে শুরু করে। সেখানে নারায়ণের পুরো পরিচয়, তার মেয়ে সামিরার নাম, অপহরণের তারিখ, সাদা গাড়ির শেষ 4টা নম্বর, এমনকি ভবানীনগর থানায় অভিযোগ করেও কোনো সাহায্য না পাওয়ার কথাও বিস্তারিত লেখা আছে। এতক্ষণে পরশুরাম বুঝে যায় নারায়ণ শেষ পর্যন্ত কোর্টেই ন্যায় বিচার চাইতে এসেছিল, কিন্তু কোনো উকিল তার কেস লড়েনি। এই জন্যই সে নিজেকে শেষ করে দিয়েছে। সাথে সাথে মেধাকে কল করে বলে, আমি নারায়ণের আসল পিটিশন আর ঠিকানা পেয়ে গেছি। কাল দুপুর 12টায় শুনানি, তুমি তৈরি থেকো। পরের দিন সকাল হতেই দুজন পিটিশনে লেখা ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো বিল্ডিং এর সামনে গাড়ি থামে। গেটের দিকে তাকাতেই দুজনেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। বড় বড় অক্ষরে লেখা সরকারি মানসিক হাসপাতাল। অর্থাৎ নারায়ণ যে ঠিকানা লিখে গিয়েছিল সেটা কোনো বাড়ির নয়, বরং একটা মানসিক হাসপাতালের। তাহলে নারায়ণ মানসিক রোগী ছিল? এই অপ্রত্যাশিত সত্য এই দুইজনকেই গভীর চিন্তায় ফেলে দেয়। আদেও কি সামিরাকে কেউ কিডন্যাপ করেছে, নাকি এই কেস এক পাগলের মন গড়া কাহিনী? গল্প চলে আসে অতীতে। মানসিক হাসপাতালের করিডোরে একটা রঙিন কাপড়ের থলে নিয়ে বেশ খুশি মনেই হেঁটে আসছে নারায়ণ। তাকে দেখেই এক ক্লিনার মহিলা হেসে জিজ্ঞেস করে, কি ব্যাপার ভাই, আজ তো বেশ সাজগোজ করে বের হয়েছ। নারায়ণ লাজুক হাসি দিয়ে বলে, অনেক বছর পর আজ আমার মেয়ে সামিরার সাথে দেখা করতে যাচ্ছি। কথাটা শুনেই মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আজ তোমার ছুটি? এত বছর পর অবশেষে মেয়ের সাথে দেখা হচ্ছে, এটা ভেবেই ভালো লাগছে। নারায়ণের চোখে তখন আনন্দ। নারায়ণ বলে, আমার মেয়েই তো আমার সব, কোনো একদিন ওকে দেখতে পাবো, এই আশাতেই এত বছর বেঁচেছিলাম। মহিলাটি হেসে বলে, ঠিক আছে যাও ভাই, দোয়া করি আর কোনোদিন যেন এই হাসপাতালে ফিরতে না হয়। গল্প চলে আসে বর্তমানে। পরশুরাম আর মেধা সেই মানসিক হাসপাতালের ক্লিনার মহিলার সাথে কথা বলে নারায়ণের খোঁজ দিতে জিজ্ঞেস করে, নারায়ণ তার মেয়ের সাথে দেখা করতে কোথায় গেছে, কিছু কি বলে গেছে? মহিলা জানায়, সে শুধু বলেছিল মেয়ের কাছে যাচ্ছে, এর বেশি কিছু বলেনি। মেধা জিজ্ঞেস করে সেখানে কতদিন ছিল। মহিলাটি 18 বছর বলতেই দুজনেই হতবাক হয়ে তাকায়। পরশুরাম কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, তার পরিবার বা আত্মীয় স্বজনের ব্যাপারে কিছু জানো? মহিলাটি জানায়, নারায়ণ সবসময় শুধুমাত্র সামিরার নামে বিড়বিড় করত। গত 4 বছরে তাকে দেখতে একজন মানুষও আসেনি। তবে হাসপাতালের সিনিয়র কম্পাউন্ডার সত্যম হয়তো বিস্তারিত বলতে পারবে, কিন্তু সে এখন গ্রামের বাড়িতেই আছে। মেধার সঙ্গে সঙ্গে সত্যমকে কল করে। ওপাশ থেকে সত্যম জানায় সে 2 দিন পর ফিরবে, বলেই কল কেটে দেয়। কথাগুলো শুনে পরশুরাম গম্ভীর হয়ে বলে, যদি আদালত জানতে পারে নারায়ণ একজন মানসিক রোগী ছিল, তাহলে আমাদের পিআইএল গ্রহণই করবে না। মেধা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তাহলে এখন কি করব? পরশুরাম নিচু গলায় বলে, যেভাবেই হোক এই তথ্যটাকে আপাতত কোর্টের সামনে আসতে দেওয়া যাবে না। চলো, শুনানির সময় হয়ে গেছে। আদালতের বাইরে গাছের নিচে দাঁড়িয়ে দীর্ঘ 20 বছর পর পরশুরাম তার কালো কোট পরে নেয়। মেধাকে নিয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে কোর্টের ভেতরে ঢোকে। কেস শুরু হতেই পাবলিক প্রসিকিউটর আদালতকে বলে, গত সপ্তাহে আদালত প্রাঙ্গণে একজন নিজেকে শেষ করেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম একটা জনস্বার্থ মামলা করেছে। কিন্তু এমন প্রতিটা কেসই তো জনস্বার্থ মামলা হতে পারে না। দেশের প্রতিদিন শত শত মানুষ, কেউ ঋণের চাপে, কেউ পারিবারিক সমস্যায়, কেউ প্রেমে ব্যর্থ হয়ে, এমনকি সোশ্যাল মিডিয়ায় মন মতো লাইক আর কমেন্ট না পেয়েও নিজের জীবন শেষ করে দেয়। যদি প্রতিটা ঘটনার জন্য পিআই গ্রহণ করা হয়, তাহলে বছরে লাখ লাখ মামলা আদালতে জমা পড়বে। শুধুমাত্র আদালত প্রাঙ্গণে ঘটনাটা ঘটেছে বলেই এটাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। তাই এই পিটিশন গ্রহণ না করে খারিজ করে দেওয়া উচিত। পরশুরাম সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ের উদাহরণ দিয়ে বলে, দেশের কোনো অসহায় মানুষ যদি নিজের অধিকার আদায় করতে না পারে, তাহলে সেই বিষয়টা জনস্বার্থের আওতায় আসে। নারায়ণ দিনের পর দিন এই আদালতের সামনে ঘুরেছে শুধুমাত্র তার নিখোঁজ মেয়ের জন্য ন্যায় বিচার চাইতে, কিন্তু কেউ তার কথাই শোনেনি। শেষ পর্যন্ত চরম হতাশায় সে এই আদালতের সামনেই নিজেকে আগুন ধরিয়ে দেয়। এমন ঘটনাকে কি আমরা সাধারণ মৃত্যু বলে এড়িয়ে যেতে পারি? প্রসিকিউশন সাথে সাথে আপত্তি জানিয়ে বলে, এই দাবির পক্ষে কোনো প্রাথমিক প্রমাণ নেই, এমনকি মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। পরশুরাম আত্মবিশ্বাস নিয়ে বলে, প্রমাণ আছে বলেই নারায়ণের হাতে লেখা আসল আবেদনপত্রটা সবার সামনে তুলে ধরে। পরশুরাম জানায়, এই আবেদনপত্র একজন সরকারি নিবন্ধিত নোটারি দ্বারা সত্যায়িত, তাই এর সত্যতা
ভূমিকা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। বিশ্বনাথও এই বিরুদ্ধে তেমন কোনো আপত্তি তুলতে পারে না। বিচারপতিরাও সেটা গুরুত্বের সাথে দেখতে শুরু করে। পরশুরাম আরো একটা বড় আবেদন করে বলে, এটা শুধুমাত্র নারায়ণের মৃত্যুর মামলা না, এটা তার নিখোঁজ মেয়ে সামিরার মামলাও। আমরা হয়তো নারায়ণকে বাঁচাতে পারিনি, কিন্তু তার মেয়েকে খুঁজে বের করার দায়িত্ব এখনো আমাদের। তাই এই জনস্বার্থ মামলাটাকে হেভিয়াস কর্পাস পিটিশনে রূপান্তর করার অনুমতি চাই। প্রসিকিউশন আবারও আপত্তি জানিয়ে বলে, সামিরা নামের সত্যিই কেউ আছে এমন কোনো ভিত্তিই নেই। যার অস্তিত্বই প্রমাণিত না, তাকে খুঁজে বের করার আবেদন কিভাবে গ্রহণ করা যায়? পরশুরাম এবার দৃঢ় কণ্ঠে বলে, নারায়ণ সত্য আর তার মৃত্যু সত্য, তাহলে তার মেয়ের নিখোঁজ হওয়াটাও সত্য। দুই পক্ষের দলিল শুনে বিচারক রায় দেয় 226-এর 1 ধারা অনুযায়ী কোর্ট এই কেসকে হেভিয়াস কর্পাসের কেসে রূপান্তর করে দিয়েছে। অর্থাৎ সামিরাকে যত দ্রুত সম্ভব কোর্টে এনে তার অস্তিত্ব প্রমাণ করতে হবে। পরশুরামের মেধা অনেক খুশি হয়ে যায়, কারণ এটাই তাদের জয়ের প্রথম ধাপ। তবে এসআই থেকে এই খবর শুনে এমএলএ সত্যবিজয় বেশ চিন্তায় পড়ে যায়। এসআই বলে, যেভাবেই হোক ওদের আগে আমাদেরকে সামিরাকে খুঁজতে হবে। এমএলএ গম্ভীর কণ্ঠে বলে, তুমি তোমার কাজ করো, আমি আমারটা করছি। তাহলে কি সামিরার কিডন্যাপিং এর সাথে ভয়ানক কোনো রহস্য জড়িত? পরের দিন সকালে মেধা আবার সরকারি মানসিক হাসপাতালে আসতেই পুরনো রেকর্ড রুমে থাকা বৃদ্ধ ক্লার্ক জানায় 2015 সালের আগের বেশিরভাগ ফাইলই উইপোকায় নষ্ট হয়ে গেছে। তবুও সে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে 2018 সালের একটা পুরনো রেজিস্টার পাওয়া যায়। সেটা খুলতেই দেখা যায় 18 মার্চ লক্ষ্মী নামের এক মহিলা নারায়ণের সাথে দেখা করতে এসেছিল। তার ঠিকানাও সেখানে লেখা ছিল। মেধা দ্রুত ঠিকানাটা ডায়েরিতে লিখে বেরিয়ে পড়ে। মেধা সেই ঠিকানা নিয়ে জোসেফ গুডায় পৌঁছাতেই গেটের সামনে বসে থাকা এক বৃদ্ধা লক্ষ্মীর কথা জিজ্ঞেস করতেই সে আদর করে তাকে ভেতরে ডেকে বসায়। কিন্তু পানি আনতে গিয়েই সে সব ভুলে যায়। ফিরে এসে হঠাৎই মেধাকেই চোর ভেবে চিৎকার শুরু করে দেয়। মেধা কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধার ছেলের স্ত্রী দৌড়ে এসে পরিস্থিতি সামলে ক্ষমা চেয়ে জানায় ওই মহিলার ডিমেনশিয়া অর্থাৎ ভোলার রোগ হয়েছে। আপনি যার কথা বলছেন সেই লক্ষ্মী অনেক বছর আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। তবে তার স্বামী মুরলি এখন মালাক পেটে মোটর বাইকের গ্যারেজ চালায়। এই তথ্য পেয়েই মেধা সেখানে ছুটে যায়। একের পর এক দোকান খোঁজ করতে করতে শেষ পর্যন্ত একটা গ্যারেজে মুরলিকে খুঁজে পায়। মেধা পরিচয় দিয়ে জানায় সে নারায়ণের ব্যাপারে কথা বলতে এসেছে। নারায়ণ নামটা শুনতেই মুরলির মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে হতবাক হয়ে মেধার দিকেই তাকিয়ে থাকে। অন্যদিকে আবার আদালতে শুনানি শুরু হয়। তবে এবার শহরের নামকরা প্রসিকিউশন উকিল বিশ্বনাথকে প্রসিকিউশনে দেখে পরশুরাম বেশ অবাক হয়ে যায়। কেস শুরু হতেই বিশ্বনাথ আক্রমণাত্মক ভঙ্গিতে বলে, হেভিয়াস কর্পাস গ্রহণ করতে হলে অন্তত প্রাথমিক প্রমাণ লাগবে। কিন্তু এখানে কোনো এফআইআর নেই, কোনো নিখোঁজের ডায়েরি নেই, কোনো সাক্ষী নেই, এমনকি সামিরা নামের কোনো মেয়ের জন্মের কোনো নথিও নেই। তার একটা ছবি পর্যন্ত নেই। তাই সামিরা বাস্তবে নয়, বরং সম্পূর্ণ কাল্পনিক। নারায়ণ টানা 18 বছর মানসিক হাসপাতালে ভর্তি ছিল। সে একজন মানসিক রোগী, একজন মানসিক ভারসাম্যহীন মানুষের গল্পের উপর ভিত্তি করে এখানে খামোখা কোর্টের সময় নষ্ট করা হচ্ছে। পরশুরাম সঙ্গে সঙ্গে উঠে বলে, কিন্তু ঘটনার মাত্র 15 দিন আগে হাসপাতাল তাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে ছেড়ে দিয়েছিল। বিশ্বনাথ ঠান্ডা হাসি দিয়ে বলে, মানসিক রোগ পুরোপুরি সারে না, সাময়িকভাবে স্বাভাবিক দেখালেও তাকে বিশ্বাসযোগ্য বলা যায় না। ঠিক তখনই মেধা দৌড়ে ভেতরে ঢুকে পরশুরামের কানে ফিসফিস করে বলে, স্যার, সামিরা এখন নিখোঁজ হয়নি, সে নিখোঁজ হয়েছিল ঠিক 18 বছর আগে। আর সামিরা হারিয়ে যাওয়ার পরপরই নারায়ণকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কথাটা শুনেই পরশুরাম যেন ভয়ে জমে যায়। তার চোখে মুখে গভীর বিস্ময় ফুটে ওঠে। বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। সে কাঁপতে কাঁপতে চশমা খুলে মাথায় হাত দেয়। পরের মুহূর্তেই শরীরের ভারসাম্য হারিয়ে কোর্টের মেঝেতে ধপ করে লুটিয়ে পড়ে। পুরো কোর্টরুমে হইচই শুরু হয়ে যায়। মেধা সহ কয়েকজন উকিল দ্রুত পরশুরামকে তুলে ধরার চেষ্টা করে। তাহলে কি পরশুরাম আসলেই একটা ভিত্তিহীন কেস লড়ছে? আদেও কি সামিরা নামে কেউ আছে? গল্প চলে আসে অতীতে। বৃষ্টি ভেজা রাতে হায়দ্রাবাদের রাস্তায় একটা ধূসর বিএমডাব্লিউর পেছনের সিটে বসে আছে প্রভাবশালী এমএলএ সত্যবিজয়। হঠাৎ তাকে সিআই কল দিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে বলে, লোকটা মেয়েকে না পাওয়া পর্যন্ত থানা ছাড়বে না, বাইরে বসে জেদ ধরে আছে। সত্যবিজয় বিরক্ত হয়ে বলে, একটা পাগল লোককে সামলাতে পারছেন না? 2-4টা থাপ্পড় মেরে তাড়িয়ে দেন। সিআই বলে, সমস্যা হলো লোকটা আপনার গাড়ির নম্বর ঠিকই বলেছে, পুরোটা না জানলেও অর্ধেক নম্বর মিলিয়ে ফেলেছে। কথাটা শুনেই সত্যবিজয় আর সিট
সিদ্ধার্থ একে অপরের দিকে ভয়ে ভয়ে তাকায়। সত্যবিজয় ঠান্ডা কণ্ঠে বলে, ওকে ছেড়ে দিলে পরে বড় কোনো ঝামেলা হবে, যে কোনো ভুয়া মামলায় জেলে ঢুকিয়ে দাও, দরকার হলে হাত পা ভেঙে দিও। সিআই দ্বিধা নিয়ে বলে, কিন্তু লোকটা তো গত সপ্তাহেই মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, কি মামলায় ফাঁসাবো? এমএলএ ধমক দিয়ে বলে, সেটা তোমার সমস্যা, যেভাবেই হোক ওকে চুপ করাও। সিআই আর এমএলএ এর পুরো কথা থানায় বসে থাকা এক মহিলা কনস্টেবল যমুনা শুনে বেশ ঘাবড়ে যায়। যমুনা দ্রুত থানার বাইরে এসে নারায়ণকে বুঝিয়ে বলে, এখান থেকে চলে যাও, তুমি যদি এভাবে বসে থাকো ওরা উল্টো তোমার বিরুদ্ধেই ভুয়া মামলা দিয়ে দিবে, তোমাকে অনেক মারবে। কিন্তু নারায়ণ জেদ ধরে বলে, সামিরাকে না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। যমুনা নারায়ণকে বাঁচাতে বলে, যদি সত্যি মেয়েকে খুঁজে পেতে চাও তাহলে আদালতে যাও, বলবে পুলিশ তোমার অভিযোগ নিচ্ছে না, কোর্টের নির্দেশ এলেই ওরা বাধ্য হবে তদন্ত করতে। কথাটা শুনেই নারায়ণের চোখে আবারও আশার আলো জ্বলে ওঠে। সে কৃতজ্ঞ হয়ে বলে, ঠিক আছে, তোমার কথাই শুনবো, বলেই সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ভেতর থেকে দামোদর যমুনাকে ডেকে বলে, ওই বুড়ো লোকটাকে একবার ভেতরে নিয়ে আসো। যমুনা জানায় সে তো একটু আগেই চলে গেছে। দামোদর বলে, ঠিক আছে, আবার এলে সরাসরি আমার কাছে নিয়ে আসবে। গল্প চলে আসে বর্তমানে। পরশুরাম হাসপাতালের বেড থেকে উঠতেই ডক্টর মেধাকে বুঝিয়ে বলে, অতিরিক্ত মানসিক চাপের কারণে তার শরীরে একটা গুরুত্বপূর্ণ স্নায়ু হঠাৎই অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখিয়েছে, ফলে কিছু সময়ের জন্য তার মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছায়, তাই সে জ্ঞান হারিয়ে ফেলে। চিকিৎসা বিজ্ঞানে একে ভাসোভোগাল সিনকোপ বলা হয়, অর্থাৎ এক সপ্তাহ তাকে পুরো বিশ্রাম নিতে হবে। সামান্য মানসিক চাপ নিতেই তার মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণ হতে পারে। ডক্টর চলে যেতেই পরশুরাম মেধাকে বলে, আমার বাড়িতে যেন কেউ এসব জানতে না পারে। মেধা চুপচাপ রাজি হয়ে যায়। মেধা ট্যাক্সিতে করে পরশুরামকে বাড়িতে এনে তাকে ধরে ধরে ভেতরে নিয়ে যেতেই বারান্দায় বসে থাকা পরশুরামের স্ত্রী বিনার কেমন যেন সন্দেহ হয়। সে জিজ্ঞেস করে, কি হয়েছে, ওভাবে ধরে হাঁটাচ্ছ কেন? পরশুরাম তাড়াতাড়ি হাত ছাড়িয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলে, কিছুই হয়নি। কিন্তু বিনা এবার উল্টা গোয়েন্দাগিরি করে একের পর এক প্রশ্ন করতেই থাকে। তাহলে গাড়িতে কেন এলে, স্কুটার কোথায়? পরশুরাম মিথ্যা বানিয়ে বলে, তাই স্কুটার নষ্ট হয়ে গেছে। তবুও বিনার সন্দেহ কাটে না, তাই জিজ্ঞেস করে, তুমি হাসপাতালে কেন গিয়েছিলে? পরশুরাম বাহানা বানিয়ে বলে, মেধা অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওকে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম। ঠিক তখনই তাদের ছেলে প্রচন্ড রেগে মোবাইল হাতে ঘরে আসে। সে ফোনটা বাবার সামনে ধরেই বলে, এটাও কি মিথ্যা? একটা ভিডিওতে দেখা যায় কোর্টে সবার মধ্যে পরশুরামের জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে। সে এটা বলে, পুরো সোশ্যাল মিডিয়া এখন এই ভিডিওটাই চলছে। বিনা ভিডিওটা দেখে হতবাক হয়ে যায়। কষ্ট ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, আর কত মিথ্যা বলবে? কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এখন আর বুঝতেই পারি না। ছেলেও রেগে বলে, কোর্টে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে গেলে তারপরও নিজেকে কি প্রমাণ করতে চাইছো? আমাদের কাছে তোমার আর কিছু প্রমাণ করার নেই, আমরা অনেক আগেই বুঝে গেছি তুমি কিছুই পারো না। বিনা নিজেকে সামলে বলে, এত বছর কোনো কেস না লড়েও এই সংসার চলেছে, এখন হঠাৎ কি পেতে গিয়ে নিজের জীবনটাই এভাবে শেষ করে দিচ্ছ? আমাদের এত কষ্ট কেন দিচ্ছ? সব কথা চুপচাপ শুনে পরশুরাম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, একটা কথারও উত্তর দেয় না। মেকানিক মুরলি কাজ শেষ করে বাড়ি ফিরেই তার স্ত্রী লক্ষ্মী রান্নাঘর থেকে বেরিয়ে এসে অবাক হয়ে বলে, আজ এত তাড়াতাড়ি? কিন্তু মুরলির মুখের দিকে তাকিয়ে সে অস্বাভাবিক কিছু একটা বুঝতে পারে। মুরলি নিচু কণ্ঠে বলে, নারায়ণ মারা গেছে। কথাটা শুনেই লক্ষ্মী হতবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছো এসব? মুরলি জানায়, কোর্টের সামনেই সে নিজেকে আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছে। কেন এমন করলো সেটা সে নিজেও জানে না। লক্ষ্মী কোনো কথা না বলেই ধীরে ধীরে ভেতরের ঘরে চলে আসে। দেওয়ালে টাঙানো পুরনো একটা পারিবারিক ছবির দিকে তাকিয়েই কেমন যেন অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। অন্যদিকে হাইকোর্টের করিডোর দিয়ে ফাইল হাতে হাঁটছে মেধা। ঠিক তখনই বিশ্বনাথের জুনিয়র আদিত্য তার পথ আটকে টিটকারি করে বলে, তোমার বস তো কোর্টেই অজ্ঞান হয়ে পড়ে গেল, এখনো সময় আছে, ওর পেছনে ঘুরে সময় নষ্ট না করে আমাদের টিমে যোগ হয়ে যাও। কথাটা শুনেই মেধা ঘুরে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কঠিন ভাষায় বলে, আর একবার স্যারকে অসম্মান করে কথা বললে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। আর কোর্টরুমের ভিডিও লুকিয়ে সোশ্যাল মিডিয়ায় কে ছড়িয়েছে সেটাও আমি জানি। কোর্টের অনুমতি ছাড়া ভিডিও করার অভিযোগ করতেই বার কাউন্সিল তোমার লাইসেন্স বাতিল করে দিবে, সাবধানে থেকো। মেধার এমন জবাব শুনেই আদিত্য একদম চুপসে যায়, আর মেধা আজ মাথা উঁচু করে সেখান থেকে চলে যায়। মেধা পরশুরামকে কল দিয়ে জানতে চায় তেলেঙ্গানা স্টেট আর্কাইভে তার কোনো চেনা মানুষ আছে কিনা। পরশুরাম সঙ্গে সঙ্গেই বালাজি নামের এক কনস্টেবলের কথা বলে। মেধা আর্কাইভে পৌঁছে বালাজিকে জানাতেই বালাজি বলে, পরশুরাম আগে কখনোই তার কাছে কোনো সাহায্য চায়নি, তাই এবার সে সর্বোচ্চ চেষ্টা করবে। মেধা 2008 সালে নিখোঁজ হওয়া ছোট্ট সামিরার এফআইআর খুঁজতে বলে। এত পুরনো নথি বের করা অবশ্য এত সহজ না, তবুও বালাজি একের পর এক পুরনো আলমারি আর লাল কাপড়ে বাঁধা ফাইল ঘাঁটতে থাকে। অনেকক্ষণ পর অবশেষে সেই কাঙ্ক্ষিত ফাইলটা খুঁজে পায়। মেধা দ্রুত সেটা খুলে দেখলে বুঝে যায় এটাই তো সেই মামলা। সে মোবাইলে সব কাগজের ছবি তুলে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে। রাতে মেধা সরাসরি পরশুরামের বাড়িতে এসে বলে, একটা তথ্য
তথ্য পেয়েছি বলেই ফোনে একটা রিপোর্ট দেখায়। সেখানে স্পষ্ট লেখা 2008 সালে সামিরা নিখোঁজ হয়ে গেলেও 2013 সালেই পুলিশ তাকে উদ্ধার করেছিল। কেসটা তখন বন্ধ হয়ে যায়। রিপোর্টটা দেখে পরশুরাম গভীর চিন্তায় ডুবে যায়। সে অবাক হয়ে বলে, তাহলে নারায়ণ এতদিন কাকে খুঁজছিল? সামিরা যদি অনেক আগেই ফিরে এসে থাকে তাহলে সে কোর্টের সামনে নিজেকে শেষ কেন করলো? পুরো ঘটনাই তো এখন উল্টো হয়ে যাচ্ছে। পরদিন আবারও কোর্টে শুনানি শুরু হয়। পরশুরাম বলে, নারায়ণ যখন মেয়ের অপহরণের অভিযোগ নিয়ে থানায় গিয়েছিল পুলিশ ইচ্ছা করেই মামলা নেয়নি, কারণ কোনো প্রভাবশালী ব্যক্তি তাদেরকে বাধা দিয়েছিল। শুধুমাত্র তাই না, নারায়ণের মৃত্যুর পরও পুলিশ একের পর এক নিয়ম ভেঙেছে। লাশ 72 ঘন্টা সংরক্ষণ না করে তাড়াহুড়া করে শেষকৃত্য করেছে। এমনকি পরিচয়হীন মানে বেওয়ারিশ লাশের ক্ষেত্রে যেভাবে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার কথা সেটাও ঠিকমতো করা হয়নি। বিশ্বনাথ সঙ্গে সঙ্গে আপত্তি করে বলে, মনে হচ্ছে পরশুরাম আজকাল ওটিটির ক্রাইম সিরিজ একটু বেশিই দেখছে, তাই কোর্টে এসে গল্প শোনাচ্ছে। নারায়ণের কথা গুরুত্ব না দেওয়ার কারণ ছিল সে একজন মানসিক রোগী, আর লাশের ক্ষেত্রেও পুলিশ আইন মেনেই সব কাজ করেছে। তারপর একটা পত্রিকার কাটিং কোর্টে জমা দিয়ে দেখায় সেখানে বেওয়ারিশ লাশের বিজ্ঞাপন সত্যি সত্যি ছাপা হয়েছিল। পরশুরাম বলে, এমন অচেনা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শুধুমাত্র নিয়ম রক্ষার চেষ্টা করা হয়েছে। বিশ্বনাথ হেসে বলে, একবার বলছেন বিজ্ঞাপন দেয়নি, এখন বলছেন ভুল পত্রিকায় দিয়েছে, আসলে আপনার সমস্যা কি? এরপরে বিশ্বনাথ কোর্টের সামনে সবচেয়ে বড় চমক দিয়ে বলে, গত শুনানিতে বলা হয়েছিল সামিরাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু বাস্তবে পুলিশ অনেক আগেই সামিরাকে উদ্ধার করেছে। সে এখন নিরাপদে নিজের জীবন কাটাচ্ছে। পুরো কোর্ট এক মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। বিশ্বনাথ বিচারকের অনুমতি নিতে বলে, আমি নারায়ণের মেয়ে সামিরাকে কোর্টের সামনে হাজির করতে চাই। বিচারক অনুমতি দিতেই দামোদর আর কয়েকজন পুলিশ এসে এক তরুণীকে মুখে ওড়না ঢেকে কাঠগড়ায় নিয়ে আসে। সবার চোখ তখন সেই মেয়েটার দিকে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে পুরো আদালত চুপচাপ তাকিয়ে আছে। বিশ্বনাথ বিচারককে বলে, এই মেয়ে সামিরা, এর সব প্রমাণ আমরা জমা দিয়েছি। বিচারক তখন মেয়েটাকে তার বক্তব্য বলতে বলে। কাঁপা কাঁপা গলায় সে বলতে শুরু করে, আমার নাম সামিরা। আমার ভাগ্য আসলেই খারাপ। 3 বছর বয়সে মেলায় বাবার হাত ছেড়ে দেওয়ায় হারিয়ে গিয়েছিলাম। তারপর আমাদের পুরো পরিবার ভেঙে যায়। আমাকে হারানোর শোকে বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। পরে পুলিশ আমাকে খুঁজে পেলেও বাবাকে আর খুঁজে পায়নি। মা অনেক কষ্ট করে আমাকে বড় করে, কিন্তু কয়েক বছর আগে সেও মারা যায়। এরপর একদিন বাবা বাড়ি ফিরে আসে। আমি বাবাকে চিনেছিলাম, কিন্তু বাবা আমাকে চিনতে পারেনি, কারণ তার মনে আমি তখনও সেই 3 বছরের ছোট্ট সামিরা। শেষ পর্যন্ত আমাকে না পাওয়ার কষ্টেই বাবা নিজেকে শেষ করে দেয়। কথাগুলো শুনে কোর্টের অনেকেরই চোখ ভিজে ওঠে। বিশ্বনাথ জিজ্ঞেস করে, তোমাকে কি কেউ অপহরণ করেছিল? মেয়েটা বলে, না। বিশ্বনাথ জিজ্ঞেস করে, তাহলে অপহরণের অভিযোগটা কি মিথ্যা? সে হ্যাঁ বলে জানায়, ফেসবুকে বাবার নিজেকে শেষ করার খবর দেখেই সে পুলিশের কাছে গিয়েছিল, সেখান থেকেই তাকে কোর্টে আনা হয়েছে। বিশ্বনাথ তার বক্তব্য শেষ করতেই পরশুরাম সামিরাকে একের পর এক প্রশ্ন করে, তার পুরো নাম, বাবার নাম, বর্তমান বয়স। সব উত্তরই সে একদম ঠিকঠাক দিলেও পরশুরামের কেন যেন খটকা লাগে। তাই জিজ্ঞেস করে, তুমি কত সালে জন্মগ্রহণ করেছিলে? মেয়েটা বলে, 2005। কোন সালে হারিয়েছিলে জিজ্ঞেস করলেই জানায় 2008 সালে। পরশুরাম জানায়, পুলিশ তোমাকে কবে খুঁজে পেয়েছিল? এবার মেয়েটা কেন যেন একটু ঘাবড়ে তোতলাতে তোতলাতে বলে, 1 বছরের মধ্যেই পেয়ে গিয়েছিল। ব্যাস, এখানেই পরশুরাম তাকে ধরে ফেলে। সে বিচারকের উদ্দেশ্যে বলে, এটাই প্রমাণ করে এই মেয়েটা মিথ্যা বলছে, কারণ সরকারি রেকর্ড অনুযায়ী সামিরা হারানোর 1 বছর পরে নয়, ঠিক 5 বছর পর, অর্থাৎ 2013 সালে উদ্ধার হয়েছিল। বিশ্বনাথ সঙ্গে সঙ্গে আপত্তি করে বলে, ছোটবেলার কথা, তাই হয়তো ভুল হতেই পারে। কিন্তু পরশুরাম শান্তভাবে 2013 সালের কেস সলভের রিপোর্ট আদালতে জমা দেয়। তারপর আরো বড় একটা তথ্য সামনে এনে বলে, 2008 সালের এফআইআরে স্পষ্ট লেখা আছে আসল সামিরার ঠোঁটের নিচের বাঁ পাশে একটা জন্মদাগ ছিল। 2013 সালে পুলিশ সেই জন্মদাগ মিলিয়েই তাকে শনাক্ত করেছিল। তারপর সে কাঠগড়ায় দাঁড়ানো মেয়েটার দিকে আঙ্গুল তুলে বলে, কিন্তু এই মেয়ের ঠোঁটের নিচে কোনো জন্মদাগ নেই, তাই এই মেয়েটা আসল সামিরা না, এ একটা ভণ্ড। কথাটা শুনেই পুরো আদালত স্তব্ধ হয়ে যায়। বিশ্বনাথ চিৎকার করে আপত্তি করতেও বিচারক সেটা খারিজ করে দেয়। পরশুরাম টিটকারি করে বলে, আর একটু সময় নিয়ে গবেষণা করলে অন্তত মুখে একটা নকল তিল আঁকাতে পারতেন। বিচারক তখন সরাসরি মেয়েটাকে সত্যি বলতে বলে, আর আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে যে কঠিন শাস্তি হবে এই ভয় দিতেই মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে বিশ্বনাথ আর দামোদরের দিকে তাকায়। তারপর কান্না করতে করতে স্বীকার করে সে আসলে সামিরা নয়, তাকে যা বলতে বলা হয়েছে সে তাই বলেছে। মুহূর্তের মধ্যেই আদালতে তুমুল হইচই শুরু হয়ে যায়। বিচারক রাগে বিশ্বনাথকে ধমক দিয়ে বলে, এটা আদালতের সাথে একটা প্রতারণা। আপনার মতো নামি দামি উকিলের ক্যারিয়ারে স্থায়ীভাবে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছেন। বিশ্বনাথ মাথা নিচু করে ক্ষমা
চেয়ে সব দোষ পুলিশের উপর চাপিয়ে দিয়ে বলে, পুলিশ আমাকে বলেছে এই মেয়ে সামিরা, আমিও তাই বিশ্বাস করে নিয়েছি। বিচারক ইন্সপেক্টর দামোদরকে রাগে গর্জন করে বলে, এত বড় জালিয়াতি করেছো, আগামী শুনানিতে যে কোনো মূল্যে আসল সামিরাকে কোর্টে হাজির করবে। আর আজকের শাস্তি হিসাবে শুনানি শেষ না হওয়া পর্যন্ত ওই বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাকবে। ভরা কোর্ট রুমে এভাবে অপমানিত হয়ে দামোদর বিশ্বনাথের উপরে প্রচন্ড রেগে যায়। তবুও আদেশ শুনে দামোদর জুতা খুলে সবার সামনেই বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়িয়ে থাকে। পুরো আদালতে হাসির রোল পড়ে যায়। কেউ কেউ আবার এই দৃশ্য মোবাইলে ভিডিও করে নেয়। অন্যদিকে পরশুরাম আর বিশ্বনাথ একে অপরের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে। একজনের চোখে জয়ের আত্মবিশ্বাস আর অন্যজনের চোখে স্পষ্টভাবে জ্বলছে প্রতিশোধের আগুন। বিশ্বনাথ রাগে ফুঁসতে ফুঁসতে তার অফিসে ঢুকে দেখে ইন্সপেক্টর এমএলএ আর সিদ্ধার্থ অপেক্ষা করছে। সে দামোদরকে জিজ্ঞেস করে, সামিরা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, এটা তুমি জানতে? তাহলে নকল সামিরাকে ঠিকমতো সব শিখিয়ে আনোনি কেন? আর পুরোনো কেস ফাইলটাই বা নষ্ট করনি কেন? দামোদর ভয়ে ভয়ে বলে, স্যার আমি ভাবতেই পারিনি পরশুরাম 20 বছর আগের ফাইলও খুঁজে বের করবে। কথাটা শুনতেই বিশ্বনাথ প্রচন্ড রেগে কষে এক চড় মেরে বলে, আমার পুরো ক্যারিয়ারে কোনো বিচারক আমাকে এভাবে অপমান করেনি, অথচ এই সাধারণ উকিল আজ আদালতে আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। পাশে বসে থাকা সিদ্ধার্থ বিরক্ত হয়ে বলে, বাবা তোমার আশেপাশের সবাই এত অযোগ্য কেন? এমএলএ রেগে বলে, নিজেরা ভুল করে এখন আবার আমার লোকদেরকে দোষ দিচ্ছ, তোমাদের কারণেই আমার নির্বাচনও ঝুঁকিতে পড়ে গেছে। বিশ্বনাথ সবাইকে শান্ত করে বলে, এখন পরশুরামের কোনো ক্ষতি করলে পুরো সন্দেহ আমাদের উপর পড়বে। আসল সামিরাকে না পাওয়া পর্যন্ত এই কেস শেষ হবে না, তাই আগে সামিরাকে খুঁজে বের করো। আর এখন থেকে পরশুরাম কি করছে তার প্রতিটা খবর আমার আগে লাগবে। অপরদিকে আদালতের বাইরে গাছের নিচে নিজের টাইপরাইটারের সামনে বসে আছে পরশুরাম। মেধা অবাক হয়ে জিজ্ঞেস করে, ওদের হঠাৎই একটা নকল সামিরাকে আনার কি দরকার ছিল? পরশুরাম বলে, বিশ্বনাথের মতো বড় আইনজীবী যখন এত ছোট কেস করতে নেমেছে তখনই বুঝে গিয়েছিলাম এর পেছনে বড় কোনো রহস্য আছে। নারায়ণ যে অর্ধেক গাড়ির নম্বর বলেছিল সেটা নিশ্চিতভাবে ওদের কারোর গাড়ি। মেধা জিজ্ঞেস করে, তাহলে ওদের পরিচয় কিভাবে জানবো? পরশুরাম কিছুক্ষণ ভেবে বলে, সামিরার অতীত জানলেই সব পরিষ্কার হয়ে যাবে, আর সেটা জানার একটাই উপায়, লক্ষ্মীকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, মুরলিকে যেদিন দেখেছিলে সে কি বলেছিল? সঙ্গে সঙ্গে মেধার মনে পড়ে যায় সে মুরলির গ্যারেজে গিয়ে তার পরিচয় দিয়ে জানিয়েছিল নারায়ণ কোর্টের সামনে নিজেকে শেষ করে দিয়েছে। কথাটা শুনতেই মুরলি চমকে উঠে জানতে চায় মেধা তার ঠিকানা কোথায় পেয়েছে। মেধা বলে, মানসিক হাসপাতালের রেকর্ড থেকে। মেধা সামিরার ব্যাপারে জানতে চাইলেই মুরলি কথাটা এড়িয়ে বলে, সামিরা হারিয়ে যাওয়ার পর 18 বছর কেটে গেছে, এরপর কি হয়েছে তারা কিছুই জানে না। মেধা পরশুরামকে বলে, তারপর অনেকবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু মুরলি প্রতিবারই আমাকে এড়িয়ে গেছে, বাড়ির ঠিকানাও দেয়নি। পরশুরাম বলে, 2013 সালে সামিরাকে যখন পুলিশ উদ্ধার করেছিল তখন তাকে লক্ষ্মীর জিম্মায় দেওয়া হয়েছিল, তাই যেভাবেই হোক আমাদেরকে লক্ষ্মীর সাথে দেখা করতেই হবে। মেধা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। অপরদিকে মুরলির বাড়িতে মুরলি, লক্ষ্মী আর তাদের 2 মেয়ে একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছে। হঠাৎই দরজা ধাক্কা দিয়ে পুলিশ ভেতরে ঢোকে। লক্ষ্মী ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিন্তু এসআই কোনো উত্তর না দিয়ে আলমারির তল্লাশি শুরু করে। সুযোগ বুঝে একটা কাপড়ের নিচে মাদকের প্যাকেট লুকিয়ে রাখে। আরেক পুলিশ সেটা ভিডিও করতে থাকে, তারপর জোর করে সেই প্যাকেট মুরলির হাতে ধরিয়ে দেয়। মুরলিকে লাঠি দিয়ে সজোরে আঘাত করলে মুরলি ব্যথায় লুটিয়ে পড়ে। লক্ষ্মী কান্না করতে করতে হাত জোর করে বলে, দয়া করে মারবেন না, আমরা কিছুই জানি না। এসআই বলে, সেটাই তো চাই, কিছুই জানো না এমন ভান করে থাকবে, তাহলে তোমার স্বামী বেঁচে যাবে, কিন্তু বড় মাপের মানুষদের বিরুদ্ধে গেলে তোমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। মুরলি কান্না করতে করতে বলে, সেই মহিলা উকিল এসেছিল কিন্তু আমি কিছু বলিনি। এসআই তখন হুমকি দিয়ে বলে, নারায়ণ যেমন মারা গেছে তোমরাও কি সেভাবেই মরতে চাও? দুজনেই ভয়ে না বললে তখন এসআই মুরলির কাঁধে হাত রেখে বলে, আগামী 2 মাস তুমি অন্য কোথাও চলে যাও, কারোর সাথে যোগাযোগ করবে না, যদি আবার তোমাদের কোথাও দেখি তাহলে আর জীবিত ফিরতে পারবে না। পুলিশ চলে যেতেই 2 ছোট মেয়ে দৌড়ে এসে লক্ষ্মীকে জড়িয়ে কান্না শুরু করে। লক্ষ্মীও কিছু বুঝে উঠতে পারে না। ঠিক তখনই মুরলির ফোনে মেধার কল আসে। ফোন ধরে মুরলি রেগে বলে, আবার কেন কল করেছেন? আগেই তো বলেছি নারায়ণের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মেধা তবুও লক্ষ্মীর সাথে একবার কথা বলতে চায়, কিন্তু মুরলি বলে, আমাদেরকে বাঁচতে দিন। লক্ষ্মী 2 মেয়েকে বুকে জড়িয়ে পড়ে, কাল সকালেই আমরা গ্রামে চলে যাব। পরশুরাম আর মেধা ঠিকই মুরলির গ্রামের বাড়িতে পৌঁছে যায়। দরজা খুলতেই মুরলি তাদের ভেতরে নিয়ে আসে। পরশুরাম শান্তভাবেই বলে, সামিরাকে বাঁচাতে হলে আপনারা যা জানেন সব কথা আমাদেরকে বলতে হবে। নারায়ণের সাথে আপনার সম্পর্ক কি? কথাটা শুনেই লক্ষ্মীর চোখ ভিজে ওঠে। সে জানায়, নারায়ণ আমার প্রথম স্বামী আর সামিরা আমাদের মেয়ে। কথাটা শুনে পরশুরাম
আর মেধা দুজনেই আকাশ থেকে পড়ে। লক্ষ্মী বলে সামিরা হারিয়ে যাওয়ার পর তারা তাকে পাগলের মতো খুঁজেছিল, কিন্তু মেয়েকে হারানোর শোকে নারায়ণ মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি হয়। লক্ষ্মী একদম একা হয়ে পড়েছিল। তখনই নারায়ণের বন্ধু মুরলি তাকে বিয়ে করে নতুন করে বাঁচার সুযোগ দেয়। মেধা জানতে চায় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নারায়ণ কি সব জানতে পেরেছিল। লক্ষ্মী চোখের পানি মুছতে মুছতে সেদিনের কথা মনে করে। অনেক বছর পর নারায়ণ তার সামনে এসে শুধুমাত্র একটা কথাই বলেছিল, আমি সামিরাকে একবার দেখতে চাই। লক্ষ্মী জানায় সামিরা আর সেখানে নেই, সামিরাকে একটা অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে নারায়ণ কষ্টে চিৎকার করে ওঠে। লক্ষ্মী কান্নায় ভেঙে পড়ে বলে, সামিরাকে ফিরে পেয়ে আমি খুব খুশি ছিলাম, কিন্তু মুরলির পরিবার তাকে মেনে নেয়নি। ততদিনে আমার আরো 2 মেয়ে হয়েছে। শেষ পর্যন্ত বুকে পাথর রেখে নিজের সন্তানকেই আমি অনাথ আশ্রমে রেখে আসি। আমি মা হিসাবে ভয়ঙ্কর অন্যায় করেছি। পরশুরাম তাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আর ভেঙে পড়বেন না, আপনার মেয়েকে খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আপনি ওই আশ্রমের নাম বলুন। লক্ষ্মী বলা ঠিকানা অনুযায়ী দুজনেই বালার সদন অনাথ আশ্রমে পৌঁছে যায়। সেখানে পরিচালিকার সাথে দেখা করে সামিরার কথা জানতে চাইতে বৃদ্ধা জানায়, গত সপ্তাহে নারায়ণ এখানে এসে সামিরার খোঁজ করেছিল। সামিরা এই অনাথ আশ্রমেই বড় হয়েছে। একসময় হেল্পিং হ্যান্ডস এনজিওতে কাজ করা প্রভু নামের এক ছেলের সাথে তার পরিচয় হয়। পড়াশোনা শেষ করে তারা বিয়ে করে এখান থেকে চলে যায়। পরশুরাম সামিরার কোনো ছবি আছে কিনা জানতে চাইলেই সে দেয়ালে টাঙানো একটা গ্রুপ ফটো দেখিয়ে বলে, সামিরা ছবি তুলতে লজ্জা পেত। অনেক অনুরোধ করে ক্লাস 10-এ পড়ার সময় এই একটাই ছবি তোলা হয়েছিল। পরশুরাম মোবাইলে সামিরার ছবি তুলে জানতে চায় প্রভু যে এনজিওতে কাজ করত তার ঠিকানা বলেন। অতীতে নারায়ণ মেয়েকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে প্রভুকে পেয়েছিল। নারায়ণ খুশি হয়ে প্রভুকে বলে, আমি সামিরার বাবা। কথাটা শুনেই প্রভু যেন একটা ধাক্কা খায়। ঠিক তখনই এক মেয়ে এসে প্রভুকে বাড়ি যেতে বলে। প্রভু মেয়েটাকে গাড়িতে অপেক্ষা করতে বলে, কিন্তু নারায়ণ বুঝে যায় এই মেয়েটা আসলে প্রভুর স্ত্রী। মেয়েটা চলে যেতেই নারায়ণ হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, এই মেয়েকে? যদি তুমি ওকে বিয়ে করো তাহলে সামিরা কোথায়? কিন্তু প্রভু বলে সে কোনো সামিরাকে চেনেই না। নারায়ণ তার শার্ট ধরে চিৎকার করে বলে, মিথ্যা কেন বলছো? আশ্রমের সবাই বলেছে তুমি আমার মেয়েকে বিয়ে করেছো। কথাটা শুনেই প্রভু রেগে গিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে নারায়ণ মাটিতে পড়ে যায়। প্রভু হুমকি দিয়ে বলে, আর কোনো দিন সামনে আসলে মেরে ফেলবো। নারায়ণ অসহায়ের মতো বসে শুধুমাত্র নিজের মেয়ের কথাই ভাবতে থাকে। গল্প চলে আসে বর্তমানে। রাতে বাসায় ফিরে প্রভু অবাক হয়ে যায়। ড্রয়িং রুমে তার স্ত্রী আর সন্তানের সাথে পরশুরাম আর মেধাও বসে আছে। অনুষয়া খুশি হয়ে বলে, তোমার এত ভালো একজন কাকা আছে, কখনো তো বলনি। পরশুরাম হেসে কথায় কথায় তাকে রান্নাঘরে কফি বানাতে পাঠিয়ে দেয়। স্ত্রী ভিতরে যেতেই প্রভু রেগে বলে, কে তুমি? আমার বাড়িতে ঢুকলে কিভাবে? পরশুরাম শান্তভাবে চশমা খুলে বলে, তোর অফিস থেকে ঠিকানা নিয়ে এসেছি। শুনেছি সামিরাকে বিয়ে করার পরও তুই অনুষয়ের সাথে সংসার করছিস। এবার বল সামিরা কোথায়? প্রভু আগের মতোই অস্বীকার করে, কিন্তু পরশুরাম অনুষয়াকে সব বলে দেওয়ার কথা বলতেই সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন স্বীকার করে সে আর সামিরা একসময় একে অপরকে ভালোবাসত। পরে সামিরা জানতে পারে প্রভু আসলে বিবাহিত। এই নিয়ে ঝগড়া করে তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে সামিরা কোথায় আছে সে সত্যিই জানে না। শুধু এইটুকু জানি 1 বছর আগে লিঙ্গম পল্লীর কাছে একটা কোম্পানিতে চাকরি করত। পরশুরাম তাকে শেষবারের মতো সাবধান করে বলে, একটাও মিথ্যা বললে তুই কিন্তু রেহাই পাবি না। গাড়িতে ফেরার সময় মেধা জানতে চায় প্রভুর কথা বিশ্বাস করা যাবে? পরশুরাম বলে, না। জানলার বাইরে তাকিয়েই হঠাৎ নারায়ণের দেওয়া পিটিশনের কথা মনে পড়ে যায়। সেখানে লেখা ছিল লিঙ্গম পল্লীর পুরনো বিল্ডিং এর সামনে থেকে সামিরাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আবার প্রভুও বলছে সামিরা লিঙ্গম পল্লীতেই কাজ করত। তখন পরশুরাম বলে, আমাদের হাতে এখন 2টা ক্লু আছে। একটা সেই পুরনো বিল্ডিং, আরেকটা গাড়ির শেষে 4টা নম্বর 0405। তুমি এখনই আরটিও অফিসে গিয়ে ওই নম্বরের সব গাড়ির তথ্য বের করো। আমি এখন সেই কিডন্যাপিং এর জায়গায় যাচ্ছি। রাতের অন্ধকারে লিঙ্গম পল্লী ঘুরে ঘুরে পরশুরাম পুরনো বিল্ডিং খুঁজতে থাকে। একসময় রাস্তার পাশে চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করে, আশেপাশে আর কোনো পুরনো বিল্ডিং আছে? দোকানদার না বলতেই পরশুরাম সামিরার কিডন্যাপিং এর কথা জিজ্ঞেস করে। দোকানদার বলে, একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ পরেই দেখা যায় একটা মারুতি ভ্যান এসে থামে। ভেতর থেকে কয়েকজন সাজগোজ করা মহিলা নেমে আসে। দোকানদার তখন ইশারা করে বলে, ওদেরকে জিজ্ঞেস করুন। পরশুরাম এক নারীর কাছে গিয়ে সামিরার কথা জানতে চাইলেই সে বলে সে এখানে নতুন এসেছে। গোলাপি শাড়ি পরে যে মহিলা আছে তাকে জিজ্ঞেস করে জানতে পারা যাবে। তখনই এদের এজেন্টরা জানায় কথা বলতে হলে 5,000 টাকা দিতে হবে। পরশুরাম কোনো তর্ক বিতর্ক না করে টাকা দিয়ে দেয়। এদিকে গভীর রাতে মেধা আরটিও অফিসে এসে পুরনো রেকর্ড সংগ্রহ করে বের হচ্ছিল। ঠিক তখনই অন্ধকার থেকে 2জন লোক তার উপর হামলা করে। মেধা দ্রুত তার গাড়ি থেকে একটা স্প্রের মতো বোতল খুঁজতে থাকে। অন্যদিকে পরশুরাম গোলাপি শাড়ি পরা মহিলাকে বলে, মা আমি অন্য কারণে এসেছি, সামিরা নামের একটা মেয়ের খোঁজ করছি। কথাটা শুনেই মহিলা চিৎকার করে বলে, আমার সামনে ওই নাম নেবে না, ওই শয়তান আমাকে এখানে ফেলে রেখে চলে গেছে।
আছে। ঠিক সেই মুহূর্তেই পুলিশ পুরো ভবনে অভিযান চালায়। এসআই তার দলবল নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কোনো কথা না শুনেই পরশুরাম আর ওই মহিলাকে ধরে নিয়ে যায়। বাইরে এসে পুলিশ ভেড়ে তুলতেই তখনই মেধা সেখানে এসে পরশুরামকে পুলিশের গাড়িতে তুলতে দেখে পুরো হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গল্প চলে আসে অতীতে। আদালতের করিডোর দিয়ে পরশুরাম মন খারাপ করে হাঁটছে। বিচারকের রায় ঘোষণা করেছে পর্যাপ্ত প্রমাণ না থাকায় সৌজন্যার পর নির্যাতনের অভিযোগে 3 জনকে আদালত বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। রায় শুনে সৌজন্যা আর তার বাবা মা কান্নায় ভেঙে পড়ে আর অভিযুক্তরা হাসতে হাসতে তাদের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। সৌজন্যার বাবা বলে, এত টাকা খরচ করে মেয়েকে পড়িয়েছিলাম, আজ সেটাই তার জন্য বড় অভিশাপ হয়ে গেল। অপরাধীরা মুক্তি পেয়ে গেল আর আমার নির্দোষ মেয়েটাই সবার চোখে দোষী। পরশুরাম তাদেরকে শান্ত করে বলে, এখনো সব শেষ হয়নি, আমরা হাইকোর্ট, দরকার হলে সুপ্রিম কোর্টে আপিল করব। কিন্তু সৌজন্যার বাবা বলে, তুই বিচার পাইয়ে দেওয়ার কথা বলেছিলি, অথচ আজ সবাই বিক্রি হয়ে গেল আর তুই কিছুই করতে পারলি না। পরশুরাম সৌজন্যাকে সাহস দিয়ে বলে, যারা অন্যায় করেছে মাথা নিচু হবে তাদের, তোমার নয়। কিন্তু সৌজন্যা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি আর পারবো না, আমাকে ছেড়ে দিন। পরশুরাম বুঝিয়ে বলে, যদি তুমি হার মেনে নাও তাহলে ওরা আরো অনেক মেয়ের জীবন নষ্ট করবে। কিন্তু সৌজন্যা আর কিছু না শুনেই হঠাৎই দৌড়ে গিয়ে রেলিং টপকে ঝাঁপ দেয়। বিকট শব্দে মাটিতে আছড়ে পড়তেই সবাই চিৎকার করে ওঠে। তাদের বাবা মা প্রাণপ্রিয় মেয়েকে হারিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পরশুরামের বুকেও তীব্র ব্যথা শুরু হয়ে যায়। সে বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। গল্প চলে আসে বর্তমানে। অর্থাৎ সৌজন্যাকে বাঁচাতে না পারার অপরাধবোধের জন্যই দীর্ঘ 20 বছর পরশুরাম কোর্টের এই এ ব্লকে আসেনি। পরশুরাম এখন থানার লকআপে বসে আছে। এসআই তাকে বোঝানোর চেষ্টা করে কেন সে তার জীবনটা এভাবে নষ্ট করছে। এসব বাইরে ছড়িয়ে পড়লে আপনার পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে। পরশুরাম শান্ত গলায় বলে, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। এদিকে মেধা আর লক্ষ্মী থানায় এসে পৌঁছায়। মেধা ডিউটি অফিসারকে বলে, স্যার ওকে ছেড়ে দিন, উনি তদন্তের জন্যই সেখানে গিয়েছিল। কিন্তু পুলিশ উল্টা টিটকারি করে বলে, তদন্ত করতে ওইসব জায়গায় যেতে হয় নাকি? তখন মেধা আইনের ধারা তুলে বুঝিয়ে দেয় এই গ্রেফতার সম্পূর্ণ বেআইনি। এমনকি ভুয়া মামলায় আটকে রাখার অভিযোগে পুলিশের বিরুদ্ধেই মামলা করার হুঁশিয়ারিও দেয়। অফিসার আর ঝামেলা না বাড়িয়ে পরশুরামকে ছেড়ে দেয়। থানা থেকে বের হতেই সেই মহিলা এগিয়ে এসে ক্ষমা চেয়ে বলে, এই পরিস্থিতির জন্য আমাকে মিথ্যা বলতে হয়েছিল। পরশুরাম হেসে বলে, কোনো সমস্যা নেই মা। মহিলাটি জানায় সে সামিরাকে চেনে না, কিন্তু বার্ধা নামের একজনকে চেনে। সে সামিরার ব্যাপারে অনেক কিছুই জানে। প্রতিদিন সন্ধ্যার পর উপ্পল ক্রস রোডের সুরুজ বারে তাকে পাওয়া যায়। মহিলাটি বর্ধার ফোন নম্বর দিতেই পরশুরাম তার ফোনে সেভ করে রাখে। থানার বাইরে পরশুরামের ছেলে সবার সামনে চিৎকার করে বলে, তুমি এরকম নোংরা জায়গায় কি করছিলে? তোমার জন্য সমাজে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। মানুষ বলছে তুমি নাকি রোজ সেখানে যাও, তোমাকে বাবা বলতে আমার লজ্জা করে। কথাটা শুনতেই পরশুরামের স্ত্রী ছেলেকে সজোরে একটা চড় মেরে থামিয়ে দেয়। তারপর প্রচন্ড রেগে বলে, চুপ কর, তোর বাবা কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে জানি, কারোর সামনে তাকে নিজেকে প্রমাণ করতে হবে না। এরপর সন্তানদেরকে অটোতে উঠিয়ে দেয়। যাওয়ার আগে সে পরশুরামকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সঙ্গে যাবে? পরশুরাম বলে, আমার একটু কাজ আছে, তোমরা বাড়িতে যাও। পরশুরাম আর মেধা গাড়িতে করে উপ্পল ক্রস রোডের দিকে রওনা হয়। পথে মেধা বলে, স্যার পুরো ঘটনাটা পরিকল্পনা করে আপনাকে ফাঁসানো হয়েছে। গতকাল আমার উপরও হামলা হয়েছিল। কথাটা শুনেই পরশুরাম চমকে ওঠে। মেধা জানায় 2 গুন্ডা তাকে আক্রমণ করেছিল, তবে তার কাছে পেপার স্প্রে থাকায় সেটা ব্যবহার করে কোন রকমে পালিয়ে বেঁচেছে। সব শুনে পরশুরাম বলে, আমার জন্যই তোমাকে এত বড় ঝুঁকি নিতে হচ্ছে। কিন্তু মেধা বলে, এসব নিয়ে চিন্তা করবেন না, আমার মনে হচ্ছে সামিরার অপহরণকারীরা আর এই বর্ধা সবাই একই চক্রের লোক। পরশুরাম গম্ভীর কণ্ঠে বলে, সেটা এখনো জানি না, তবে একটা বিষয় নিশ্চিত, আমরা সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। উপ্পলের 9 বাড়ির সামনে গাড়ি থামতেই পরশুরাম মেধাকে বাইরে অপেক্ষা করতে বলে একাই ভেতরে ঢোকে। চারিদিকে প্রচন্ড ভিড় আর হইচই। সে বর্ধার নম্বরে ফোন দিতেই একটু দূরে বসে থাকা এক লোকের ফোন বেজে ওঠে। লোকটা কল রিসিভ করে তাড়াতাড়ি গ্লাস শেষ করে পেছনের সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। পরশুরামও চুপচাপ তার পিছু করে। বার থেকে বের হয়ে বর্ধা মোটরসাইকেল নিয়ে অন্ধকার রাস্তা ধরে ছুটে যাচ্ছে। পরশুরাম দৌড়ে এসে গাড়িতে উঠে বলে, বর্ধা ওইদিকে গেছে। কিছু দূর যাওয়ার পর তারা একটা পরিত্যক্ত শ্রী সাই হাসপাতালের সামনে এসে থামে। বর্ধা ভিতরে ঢুকতেই দুজনেই সেখানে ঢুকে পড়ে। হাসপাতালের একটা ঘরে বর্ধাকে একা পেয়ে পরশুরাম কলার চেপে ধরে বলে, সামিরা কোথায়? বর্ধা কিছুই জানে না বলে অস্বীকার করলে পরশুরাম তার হাত মুচড়ে লোহার টেবিলের উপর চেপে আবারও জিজ্ঞেস করে। যন্ত্রণায় ছটফট করলেও বর্ধা একই কথা বারবার বলতে থাকে। ঠিক তখনই পর্দার আড়াল থেকে এক মেয়ে বলে, ওকে ছেড়ে দিন। সবাই পেছনে তাকাতেই একটা মেয়ে বেরিয়ে এসে বলে, আমি সামিরা। তার শরীরে বেশ আঘাতের চিহ্ন। মেধা ফোনে নারায়ণের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, একে চিনতে পারছো? সামিরা ছবিটার দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি, কিন্তু কে উনি? পরশুরাম বলে, ইনি তোমার বাবা। কথাটা শুনে সামিরা রীতিমতো স্তব্ধ হয়ে যায়। পরশুরাম জানায় তাকে খুঁজতে গিয়েই তার বাবা থানা থেকে আদালত সব জায়গায় ঘুরেছে, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। শেষ পর্যন্ত সে বিচার না পেয়ে নিজের শরীরে আগুন দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। বাবার এই আত্মত্যাগের
বিয়ের কথা শুনে সামিরা অঝরে কান্না করতে থাকে। কান্না করতে করতে সামিরা তার জীবনের ভয়ঙ্কর সত্য বলতে শুরু করে। প্রভু নামের এক ছেলে ভালোবাসার অভিনয় করে তাকে বিয়ে করে একটা হোটেল রুমে নিয়ে যায়। সামিরা তখন বুঝতে পারেনি এই সব ছিল ফাঁদ। কিছুক্ষণ পর প্রভু বাইরে গিয়ে এক সর্দানির কাছে অর্থের বিনিময়ে তার ভালোবাসার মানুষকে বিক্রি করে দেয়। আড়াল থেকে দাঁড়িয়ে পুরো ঘটনা বর্ধা দেখেছিল, কিন্তু সে তখন কিছুই করতে পারেনি। এরপর শুরু হয় সামিরার জীবনের নরক যন্ত্রণা। প্রতিদিন তার উপর অকথ্য নির্যাতন চলত। একদিন এমএলএ ভাগ্যরাজের ছেলে সিদ্ধার্থ তার গুন্ডাদেরকে নিয়ে সেখানে আসে। সর্দানির আপত্তি উপেক্ষা করে জোর করে সামিরাকে গাড়িতে তুলে নিয়ে যায়। সামিরা কান্না করতে করতে বাঁচার আকুতি জানালেও কেউ তাকে বাঁচায়নি। ঠিক সেই সময় রাস্তার অপর পাশে বসেছিল নারায়ণ। দূর থেকে তার মেয়েকে গাড়িতে তুলতে দেখে সে চিৎকার করে দৌড়াতে শুরু করে, কিন্তু গাড়িটা মুহূর্তের মধ্যেই চোখের আড়াল হয়ে যায়। গাড়ির ভেতরে সিদ্ধার্থ আর তার লোকজন সামিরার উপরে পাশবিক নির্যাতন চালায়। তারপর আত্মারা অবস্থায় তাকে জঙ্গলের পাশে ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর মোটরসাইকেলে করে যাওয়ার সময় বার্ধা তার কান্নার শব্দ শুনতে পায়। কাছে গিয়ে সামিরাকে রক্তাক্ত অবস্থায় দেখে শাড়ি দিয়ে তাকে ঢেকে হাসপাতালে নিয়ে আসে। সেই থেকেই সে সবার আড়ালে সামিরার চিকিৎসা করাচ্ছে। বার্ধা বলে, আমরা 2 বছর ধরে একে অপরকে ভালোবাসি, ওকে এখানে লুকিয়ে রেখেছি যেন কেউ খুঁজে না পায়। সব শুনে মেধা রেগে বলে, সিদ্ধার্থ আর তার বন্ধুদেরকে এবার কেউ বাঁচাতে পারবে না। কিন্তু সামিরা আর বার্ধা দুজনেই হাত জোর করে বলে, ওরা খুব ক্ষমতাশালী, আমি বেঁচে আছি জানলে আমাকে মেরে ফেলবে। পরশুরাম সামিরার সামনে বসে বলে, যদি তুমি কোর্টে গিয়ে সত্যি না বলো তাহলে তোমার বাবার আত্মত্যাগের কোনো মূল্যই থাকবে না। কিন্তু সামিরা কান্না করতে করতে বলে, আমার আর লড়াই করার শক্তি নেই, আমাকে ছেড়ে দিন। সামিরার ভীত মুখটা দেখে পরশুরামের চোখের সামনে ভেসে ওঠে সৌজন্যার সেই মর্মান্তিক ঘটনা। সেদিনও ভয়ে ভেঙে পড়া একটা মেয়েকে সে লড়াই করতে বলেছিল। তার সাহসে সেই মেয়েটা লড়াই করেছিল, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ানক। তাই এবার সে আর একই ভুল করতে চায় না। সামিরার মাথায় হাত রেখে বলে, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। মেধা কিছু বলতে গেলেও পরশুরাম তাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। হাসপাতাল থেকে বের হওয়ার পর মেধা হতাশ হয়ে বলে, সামিরা যদি সাক্ষ্য না দেয় তাহলে তো আমরা নিশ্চিত হেরে যাব। পরশুরাম বলে, তুমিও শুধুমাত্র জয়ের পরাজয় দেখছো। এই মামলায় জেতার থেকেও সামিরার বেঁচে থাকাটা অনেক বেশি দরকার। মেয়েটা যেন অন্তত শান্তিতে বাঁচতে পারে, সেটাই সবচেয়ে বড় কথা। অন্যদিকে বিশ্বনাথ তার অফিসে বসে কেসের কাগজপত্র দেখছিল। হঠাৎ ফোনে একটা ছবি আসে। ছবিতে দেখা যায় পরশুরাম, মেধা, সামিরা আর বার্ধা এক হাসপাতালে একসাথে কথা বলছে। ছবিটা দেখেই বিশ্বনাথের ঠোঁটে শয়তানি এক হাসি ফুটে ওঠে। এদিকে রাতের অন্ধকারে সামিরা আর বার্ধা বাড়ির সামনে দাঁড়িয়েছিল। বার্ধা সামিরার হাতে কিছু টাকা দিয়ে বলে, সব ঠিক হয়ে গেছে, আমরা অনেক দূরে গিয়ে শান্তিতে থাকতে পারবো। ঠিক তখনই দূর থেকে দ্রুত গতিতে একটা কালো গাড়ি তাদের দিকে এগিয়ে আসে। গাড়ি দেখেই সামিরার মুখ ফ্যাকাশে হয়ে যায়। গাড়ি থামতেই সিদ্ধা আর তার বন্ধুরা নেমে দুজনকে ধাওয়া শুরু করে। সামিরা আর বার্ধা প্রাণপণে দৌড়াচ্ছে। তখন একটা পুলিশ ভ্যান সেখানে এসে থামতেই পুলিশকে দেখেই সিদ্ধার্থরা পালিয়ে যায়। পুলিশ ভ্যানের পাশে পরশুরামকে দেখে সামিরা অবাক হয়ে যায়। পরশুরাম বলে, আমার সন্দেহ হয়েছিল, ওরা তোমাদের উপর নজর রাখছে, তাই আমরা ফিরে এসেছিলাম। বার্ধা বলে, আপনি ঠিক সময় না আসলে আমাদেরকে মেরেই ফেলতো। পরশুরাম পুলিশ অফিসারকে বলে, ওদের নিরাপদে ট্রেনে তুলে দাও। নিজের পকেট থেকে কিছু টাকা বের করে সামিরার হাতে দিয়ে বলে, আমার কাছে এখন এটুকুই আছে, তোমার বাবাকে বাঁচাতে পারিনি, অন্তত তুমি ভালো থাকো। তারপর পকেট থেকে একটা ছোট কাঠের পুতুল বের করে তার হাতে তুলে দেয়। তার হাতে তুলে দিয়ে বলে, তোমার বাবা এটা তোমার জন্য কিনেছিল। বাবার শেষ স্মৃতি নিয়ে সামিরা কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালে পরশুরাম প্রতিদিনের মতোই আদালতে গিয়ে টাইপরাইটার আর কাগজপত্র গুছিয়ে বসে। ঠিক তখনই গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধার দিকে তার চোখ পড়ে। নারায়ণের কথা মনে পড়তেই তার মুখটা ভারী হয়ে ওঠে। এদিকে কোর্টের ভিতরে শুনানি শুরু হয়ে যায়। ঠিক তখনই অফিসার বিশ্বনাথের কানে কানে বলে, স্যার, গত রাতে সামিরা শহর ছেড়ে পালাতে চেয়েছিল, কিন্তু আমাদের লোকেরা তাদেরকে ধরে ফেলেছে। কথাটা শুনে বিশ্বনাথের মুখে হাসি ফুটে ওঠে। বিচারক বিশ্বনাথকে জিজ্ঞেস করে, গত শুনানিতে সামিরাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল, তার কি হলো? বিশ্বনাথ বলে, আমরা সামিরাকে খুঁজে পাইনি, কারণ এই কেসটারে কোনো ভিত্তি নেই। বিচারক বলে, আবেদন সঠিক কিনা সেটা আদালত ঠিক করবে, আপনি আপনার বক্তব্য দিয়ে প্রমাণ করুন। তখন বিশ্বনাথ দাবি করে, ছোটবেলায় হারিয়ে যাওয়ার পর সামিরাকে বহু আগেই উদ্ধার করা হয়েছিল, কিন্তু মানসিক হাসপাতাল থেকে ছাড়া পাওয়া নারায়ণ সেটা জানতো না। সেই ভুল বোঝাবুঝির কারণেই সে নিজেকে শেষ করে দেয়। তাই দোষ যদি কারোর থাকে সেটা ওই হাসপাতাল কর্তৃপক্ষের। সামিরাকে 8 বছর বয়সেই পাওয়া গিয়েছিল, আর সেই কেস তখনই শেষ হয়ে গেছে। কথাটা শুনেই পরশুরাম বলে, সামিরাকে যদি কেউ অপহরণ না করে তাহলে প্রসিকিউশন আদালতে নকল সামিরাকে হাজির করতে কেন চেয়েছিল? বিশ্বনাথ আগের ভুলের দায় পুলিশের উপর চাপিয়ে বলে, পুলিশ আগেই ক্ষমা চেয়েছে, 13 বছর আগের এক মেয়েকে খুঁজে বের করা অসম্ভব, তাই মামলাটা এখন খারিজ করে দেওয়া উচিত। পরশুরাম বলে, প্রসিকিউশন শুধুমাত্র অর্ধেক সত্য বলছে, আসল সত্যটা তো ভিন্ন কিছু। সামিরা উদ্ধার হওয়ার পর তার মা লক্ষ্মীর কাছে ফিরে গিয়েছিল, কিন্তু পারিবারিক পরিস্থিতির কারণে তাকে অনাথ আশ্রমে পাঠানো হয়। সেখানে বড় হয়ে সে প্রভু নামের এক ছেলেকে
ভালোবেসে ফেলেছিল, অথচ প্রভুই তাকে বিক্রি করে দেয়। বহু বছর পর নারায়ণ তার মেয়েকে খুঁজতে খুঁজতে একদিন সামিরাকে রাস্তার পাশেই দেখে, আর তখন সে বুঝতে পারে তার মেয়েকে দিয়ে এখন জোর করে বাজে কাজ করানো হয়। ঠিক এই কারণেই সে তার মেয়ের সাথে কথা বলার সাহস পাচ্ছিল না। এভাবেই একদিন সে যখন তার মেয়েকে দেখছিল, হঠাৎই সামিরাকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। একজন বাবার পক্ষে সেই দৃশ্য সহ্য করা সম্ভব ছিল না, তাই সে গাড়ির পেছনে প্রাণপণে ছুটতে ছুটতে গাড়ির শেষ 4টা ডিজিট দেখে ফেলে। বিশ্বনাথ ব্যঙ্গ করে বলে, এসব তো সিনেমার গল্প, আপনার কাছে কোনো প্রমাণ আছে? পরশুরাম বলে, হ্যাঁ প্রমাণ আছে। নারায়ণের পুলিশ কমপ্লেনে অপহরণকারীর গাড়ির শেষ 4টা নম্বর ছিল 0405। তদন্ত করে জানা গেছে সেই গাড়িটা এমএলএ সত্য বিজয়ের ছেলে সিদ্ধার্থের। এই কথা শুনেই পুরো আদালত এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। বিশ্বনাথ আপত্তি করে বলে, নারায়ণ তো শুধুমাত্র 0405 এই 4টা সংখ্যাই বলেছিল, শুধু 4টা সংখ্যা দিয়ে কোনো গাড়ি শনাক্ত করা সম্ভব না। সারা দেশে এমন নম্বরের হাজার হাজার গাড়ি আছে। পরশুরাম শান্ত গলায় বলে, বিশ্বনাথ বাবু একটা বিষয় ভুলে যাচ্ছে। অপহরণের রাতেই ঘটনাস্থল থেকে মাত্র 300 মিটার দূরের একটা বারে সিদ্ধার্থ আর তার বন্ধুরা এই নম্বরের গাড়ি নিয়ে এসেছিল। সেখানে গাড়ির পুরো নম্বর আছে। মেধা বিচারকদের হাতে মোবাইল দিয়ে সেখানের বারের সিসিটিভি ফুটেজে স্পষ্ট সেই গাড়ি দেখায়। পরশুরাম বলে, এই বার থেকে বেরিয়ে ওরা সামিরাকে অপহরণ করে। পরিস্থিতি সামলাতে বিশ্বনাথ তাড়াতাড়ি একটা নথি দেখিয়ে বলে, ঘটনার 1 সপ্তাহ আগেই এই গাড়ি চুরি হওয়ার এফআইআর করা হয়েছিল। পরশুরাম মুচকি হেসে বলে, অদ্ভুত ব্যাপার, আমরা আজ আদালতে প্রথমবার এই গাড়ির নম্বর জানালাম, অথচ আপনাদের কাছে আগে থেকেই সেই গাড়ির চুরির এফআইআর রেডি আছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই মামলার সঙ্গে সিদ্ধার্থের যোগসূত্র আপনারা আগেই জানতেন। বিশ্বনাথ বলে, জোর জবরদস্তির মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ ভিকটিমের জবানবন্দি। সেই সামিরা কোথায়? সামিরা নিজে কেন অভিযোগ করেনি? একজন এমএলএ কে রাজনৈতিকভাবে হেয় করতেই এই মামলা সাজানো হয়েছে, কারণ 3 মাস পরেই নির্বাচন। বিচারক পরশুরামকে জিজ্ঞেস করে, আপনি কি সামিরাকে আদালতে আনতে পারবেন? পরশুরাম মাথা নিচু করে জানায়, এই মুহূর্তে সেটা সম্ভব না। কথাটা শুনেই বিশ্বনাথ চিৎকার করে বলে, ব্যাস, সামিরা বলে তো কেউই নেই, তাই এই মামলা খারিজ করে দিন। বিচারক জানায় দুপুর 2টায় রায় ঘোষণা করা হবে। পরশুরাম করিডোরে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেধা হতাশ হয়ে বলে, স্যার, সামিরাকে বাঁচানোর জন্য আপনি তাকে দূরে পাঠিয়ে দিলেন, কিন্তু সিদ্ধার্থের মতো মানুষগুলো তো আবারও অন্য মেয়েদের জীবন নষ্ট করবে। পরশুরামের কাছেও এই কথার কোনো উত্তর নেই। আবারও আদালত বসলে বিচারক রায় পড়া শুরু করে। ঠিক তখনই মেধার ফোনে একটা কল আসে। সে দৌড়ে পরশুরামকে বলে, সামিরা আসছে, আর মাত্র 10 মিনিট লাগবে। পরশুরাম বিচারককে অনুরোধ করে রায় ঘোষণার আগে আরেকটু সময় দেন, সামিরা এখানে আসছে। বিশ্বনাথ আপত্তি জানালেও বিচারক 15 মিনিটের সময় দিয়ে দেয়। পরিস্থিতি সুবিধার না বুঝতে পেরে বিশ্বনাথ সঙ্গে সঙ্গে তার ফোন বের করে কাউকে মেসেজ করে দেয়। এদিকে আদালতের পেছনের গেটে একটা অটো এসে থামে। সামিরা আর বার্ধা নেমেই বুঝতে পারে সিদ্ধার্থের লোকজন তাদের জন্যই ওত পেতে আছে। দুজন প্রাণপণে দৌড়ে আদালতের ভেতরে ঢুকে লেডিস টয়লেটে লুকিয়ে পড়ে। ভেতরে থাকা মহিলা কনস্টেবল যমুনা প্রথমে ধমক দিলেও তাদের সব কথা শুনে অবাক হয়ে যায়। এটাই সেই নারায়ণের মেয়ে সামিরা। শুনতেই তার মন নরম হয়ে যায়। সামিরা কান্না করতে করতে বলে, আমাকে যেভাবেই হোক বিচারকের সামনে যেতে হবে। যমুনা বুঝে যায় তাকে এখন কি করতে হবে। এদিকে আদালতে 15 মিনিট শেষ হতেই বিচারক রায় ঘোষণা শুরু করে দেয়। ঠিক তখনই কনস্টেবল যমুনার পোশাক পরে সামিরা ভেতরে কোর্টে আসে। পরশুরাম বলে, এই মেয়েটি আসলে সামিরা। বিচারক সামিরা জবানবন্দি নেওয়ার অনুমতি দেয়। কাঠগড়ায় দাঁড়িয়ে সামিরা তার পরিচয় দিয়ে জানায়, লিঙ্গমপল্লী ক্রস রোড থেকে সিদ্ধার্থ আর তার বন্ধুরা তাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল। 1 সপ্তাহ ধরে ফার্ম হাউসে আটকে রেখে অমানবিক নির্যাতন চালিয়েছে। সে কান্না করতে করতে বলে, আমি অনেকবার মরতে চেয়েছিলাম, ওদের পা ধরেও ছাড়া পাইনি। আমার বাবা আমার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, তাই আজ সব সত্য আদালতের সামনে বলতে এসেছি। সামিরার উপরে এমন পাশবিক অত্যাচারের কথা শুনে আদালতের সবাই নিস্তব্ধ হয়ে যায়। বিশ্বনাথ সামিরাকে জিজ্ঞেস করে, তোমার নামে মামলা হয়েছে, এটা কিভাবে জানলে? সামিরা বলে, পরশুরাম স্যার জানিয়েছে। বিশ্বনাথ জিজ্ঞেস করে, নারায়ণী যে তোমার বাবা সেটা 18 বছর পর কিভাবে বুঝলে? সামিরা জানায়, পরশুরাম স্যার বলেছে। বিশ্বনাথ এবার বিচারকের দিকে তাকিয়ে কটাক্ষ করে বলে, পরিষ্কার বোঝা যাচ্ছে সাক্ষীকে আগে থেকেই সব শিখিয়ে আনা হয়েছে। সে সামিরাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো কোম্পানিতে চাকরি করো? সামিরা বলে, না। বিশ্বনাথ বলে, তাহলে নারায়ণ তার আবেদনে লিখেছিল তুমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করো, কেন? তোমার কথার সঙ্গে তো কোনো মিলই নেই। তা তুমি রাত বিরাতে লিঙ্গমপল্লী ক্রস রোডে কি করছিলে? সামিরা চুপ করে মাথা নিচু করে থাকে। বিশ্বনাথ চিৎকার করে উঠলে অনেক কষ্টে সামিরা উত্তর দেয়, নিজের জীবন চালানোর জন্য আমাকে খারাপ পথে নামতে হয়, আর সেই কারণে প্রতি রাতে আমি ওই রাস্তায় যেতাম। বিশ্বনাথ হেসে বলে, বিচারক সাহেব, সাক্ষী নিজেই স্বীকার করছে সে একজন বাজে মেয়ে। সামিরাকে বারবার অপমান করে চরিত্রহীন বলায় পরশুরাম রেগে বলে, সে যেই কাজ করুক তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে এটা করা হলে সেটাই অন্যায়। আইন সবার জন্য সমান। সামিরা ওই পথে পা বাড়িয়েছে বলে তার ইচ্ছার কোনো দাম থাকবে না এমনটা আইনে নেই। তারও না বলার অধিকার আছে। ক্ষমতার দাপটে সিদ্ধার্থ তাকে অপহরণ করে তার সাথে অন্যায় করেছে।
হয়েছে। বিশ্বনাথ বলে সিদ্ধার্থ একজন প্রভাবশালী পরিবারের ছেলে, রাস্তা থেকে কাউকে তুলে নেওয়ার কোনো দরকার তার নেই। আর সামিরার উপরে অত্যাচার হয়েছে তার কোনো প্রমাণ আছে? পরশুরাম বলে সামিরার শরীরের আঘাতের চিহ্নগুলোই তার প্রথম প্রমাণ। বিশ্বনাথ বলে শরীরের আঘাত তো অনেক ভাবেই রাখতে পারে, সিদ্ধার্থ যে সেটা করেছে তার প্রমাণ কি? তখনই একে একে তিনজন মেয়ে উঠে দাঁড়ায়। তারা জানায় সামিরাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটা তারা নিজেদের চোখে দেখেছে। শুধুমাত্র সামিরা নয়, এর আগেও সিদ্ধার্থ বহু মেয়েকে এইভাবে তুলে নিয়ে গিয়ে একইভাবে নির্যাতন করেছে। বিশ্বনাথ তাদের সাক্ষ্য আটকানোর চেষ্টা করতেই প্রধান বিচারক রেগে বলে এটা আদালত, কোনো রাজনৈতিক মঞ্চ না। কে সাক্ষ্য দিবে সেই সিদ্ধান্ত আদালত নেবে। একজন সরকারি উকিল হয়ে আপনি এমএলএ ব্যক্তিগত উকিলের মতো আচরণ করছেন। তিনটা মেয়ে কাঠগড়ায় এসে সেই রাতের ঘটনা বিচারককে জানায়। সাক্ষী দেওয়া শেষে পরশুরাম চিৎকার করে বলে আমাদের দেশে প্রায় প্রতি 18 মিনিটে একটা মেয়ের সাথে অন্যায়ের মামলার এফআইআর হয়, অথচ আমরা সবাই জানি বাস্তবে এর সংখ্যা অনেক বেশি। কারণ সমাজ কি বলবে সেই লজ্জা আর অপমানের ভয়ে অসংখ্য নারী কখনো মুখই খোলে না। আমরা যখন এই আদালতে বসে তর্ক করছি ঠিক এই মুহূর্তেই হয়তো কোথাও কোনো মেয়ে বাঁচার জন্য চিৎকার করছে। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো অপরাধীকে বিচার করার আগে আমরা ভিকটিমকে বিচার করি। সে কোন পরিবারের মেয়ে, কি পোশাক পরে, কি কাজ করে, অথচ কেউ জানতে চায় না তার সাথে অন্যায়টা কে করেছে। আজ সামিরাকে বাজারের মেয়ে বলে ছোট করা হচ্ছে, কিন্তু সে যেই কাজ করুক তারও সম্মান আছে, অধিকার আছে, আর তার ইচ্ছার বিরুদ্ধে জোর করলে সেটা অন্যায়। আইন কখনোই মানুষের পেশা দেখে বিচার করে না। সামিরা যে এই পেশায় নেমেছে এই সত্য জানার পর নারায়ণ নিজেও বুঝে গিয়েছিল পুলিশ তার অভিযোগের গুরুত্ব দিবে না, তাই সে বাধ্য হয়ে নিজের আবেদনে কিছু তথ্য গোপন করেছিল। একজন অসহায় বাবা নিজের মেয়েকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তার আর্তনাদ কেউ শোনেনি। শেষ পর্যন্ত শরীরে আগুন লাগিয়ে সে পুরো সমাজকে জানিয়ে গেছে তার মেয়ের সঙ্গে ভয়ঙ্কর অন্যায় হয়েছে। পরশুরাম বিচারকের দিকে তাকিয়ে বলে আজকের রায় শুধুমাত্র সামিরার ভাগ্য নির্ধারণ করবে না, এই রায় ঠিক করবে ভবিষ্যতে কোনো অসহায় মেয়ের বিচার ব্যবস্থার উপর ভরসা করবে কিনা। যদি ক্ষমতাবান অপরাধীরা বারবার পার পেয়ে যায় তাহলে আরো হাজারটা সিদ্ধার্থের জন্ম হবে, কিন্তু আজ যদি একজন সিদ্ধার্থ শাস্তি পায় তাহলে হাজারটা সামিরা নতুন করে বাঁচার সাহস পাবে। কারণ এই দেশের সবচেয়ে বড় শক্তি রাজনৈতিক ক্ষমতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি হলো ন্যায় বিচার। পরশুরাম থামতেই পুরো আদালত নিস্তব্ধ হয়ে যায়। প্রধান বিচারক বলে সামিরাকে আদালতে হাজির করায় হেভিয়াস কর্পাস মামলার উদ্দেশ্য সফল হয়েছে। রাষ্ট্র যখন একজন অসহায় মেয়েকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তখন নিজের দায়িত্বে তার পাশে দাঁড়ানোর জন্য আদালত পরশুরাম এবং কনস্টেবল যমুনার প্রশংসা করছে। একই সঙ্গে সিদ্ধার্থ ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণ, সামিরার সাথে অন্যায় এবং হত্যা চেষ্টার মামলা যুক্ত করে এখনই গ্রেফতারের নির্দেশ দেয়। পাশাপাশি এই মামলায় জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং 3 মাসের মধ্যেই বিচার শেষ করার আদেশ দেওয়া হয়। রায় শুনে সবাই করতালি দিলে আনন্দে মেধার চোখে পানি চলে আসে। আদালত চত্বরে উপস্থিত উকিল, পুলিশ, সাধারণ মানুষ, এমনকি বিশ্বনাথ নিজেও আজ পরশুরামকে অভিনন্দন জানাতে বাধ্য হয়ে এগিয়ে আসে। বাস্তব সমাজে অনেক মানুষ ক্ষমতা, ভয়, লোকলজ্জা বা প্রভাবশালীদের চাপে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারে না, ফলে অপরাধীরা বারবার পার পেয়ে আরো বড় অপরাধ করার সাহস পায়। তাই ভুক্তভোগীকে দোষারোপ না করে তার পাশে দাঁড়ানো, আইনের প্রতি আস্থা রাখা এবং সত্য প্রকাশে সাহসী হওয়াই একটা ন্যায়ভিত্তিক সমাজ গড়ার সবচেয়ে বড় শর্ত। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।